তো আজকে আমাদের বিষয়ের মূল ফোকাস হচ্ছে থিওরিটিক্যাল কম্পিউটার সায়েন্স। থিওরিটিক্যাল কম্পিউটার সায়েন্সে ব্যাপারটা কি এবং তার রিসেন্ট যে কাজকর্ম কিরকম হচ্ছে। শাহরুখ খান আমার পরিচিত, কিন্তু আমি শাহরুখ খানের পরিচিত না। মানে শুনেছি। এটা হচ্ছে তোর ফ্রেন্ড কনসেপ্ট, ফলোয়ার কনসেপ্ট নয়, রাইট? হ্যাঁ, এক্স্যাক্টলি। গুগল ম্যাপস সেটা নিয়ে ভাবা যায়। হ্যাঁ, It's basically dealing with a shortest path problem in a dynamic setting. That Google Maps answers what is the fastest route between 2 points. Basically, we want to solve a computational problem under some kind of constraints, যেখানে যে কম্পিউটেশনাল রিসোর্স গুলো রয়েছে আমাদের কাছে, আমরা সেটাকে কিভাবে ইউটিলাইজ করব সেটা নিয়ে একটা কনস্ট্রেন্ট আরোপ করা হচ্ছে। কাজ নোবেল প্রাইজ পেয়েছে মানে ইটস শিওর যে সেই কাজটা এক্সট্রিমলি ইনফ্লুয়েন্সিয়াল, যে নট কোনো ট্রু। একটা কাজ নোবেল প্রাইজ প্রাইনি বলেই, হ্যাঁ, সেটা নট ওয়ার্দি অফ নোবেল প্রাইজ সেটা বলা না। প্রাইজ ইটস ভেরি ভেরি ট্রু। হ্যাঁ, আমার মনে হয় একজন ইন্ডিভিজুয়ালের কেরিয়ারে যে প্রত্যেকটা ডিসিশন হচ্ছে বা আউটকাম হচ্ছে র্যান্ডম, কিন্তু টেকেন অ্যাজ অ্যান এগ্রিগেট ওভার এ লার্জ স্ট্রেচ অফ টাইম, এগ্রিগেট আউটকাম ইজ কোয়াইট টাইটলি কনসেন্ট্রেটেড উইথ হাই প্রবাবিলিটি অ্যারাউন্ড ওয়্যার এভার প্রবাবলি দ্য ইন্ডিভিজুয়াল শুড হ্যাভ বিন। এবং এই ধরনের কোনো একটা জায়গায় তারা বর্তমানে অবস্থিত, যেখানে তারা আইদার সেই এক্সপোজারটাই পায়নি যাতে ওই টেনাসিটিটা তাকে দেখাতে হবে, বা তার সেই সুযোগটাই আর তার কাছে থাকছে না। এরকম অনেক স্টুডেন্ট হয়তো ছোটবেলা থেকে তারা হয়তো মোটিভেটেড হচ্ছে, পড়াশোনা করার দরকার, মানে সেলফ মোটিভেশনের কথা বলছি, কিন্তু পারিপার্শ্বিকতাটা এমন যে সে আর বেশি দিন পড়াশোনাটা করতেই পারলো না। চারপাশে আমি যাদের দেখতে পাই, মানে whom I look up to, তাদের একটা ট্রেট আছে যেটা আমার মনে হয় খুব কমন। ইটস হাউ দে হ্যান্ডেল ফেইলিয়ার্স। মানে ভালো রিসার্চার হওয়ার জন্য এই মানে প্রচন্ড একটা গাঁট মানে হওয়ার খুব প্রয়োজন আর কি। যে মানে আর্ট এবং আর্টিস্ট যেটা নিয়ে বলে সেটা আমরা এখানেও প্রযোজ্য আর কি। তো এই দুটো নিয়ে আমরা হালকা করে ডিসকাস করতে পারি। ভালো রিসার্চ করার জন্য যে একটা ঠান্ডা মাথায় কোনো দুশ্চিন্তা না রেখে একটা পরিবেশ পরিস্থিতির প্রয়োজন, সেটা কিন্তু দিন দিনে ইট ইজ ইরোডিং অ্যাওয়ে। এবং আমার মাঝে মধ্যে মনে হয় যদি অন্য কোনো গ্রহ থেকে কোনো সুপিরিয়র ইন্টেলিজেন্স স্পিসিস আসে পৃথিবীতে, এসে দেখে কি হচ্ছে, তার প্রথম প্রশ্নটা হবে যে ওয়াই আরন্ট উই টকিং অ্যাবাউট ক্লাইমেট চেঞ্জ অল দ্য টাইম। কফি হাউস এক্সপিরিয়েন্সে আমরা আবার একটা আড্ডা নিয়ে চলে এসেছি। তো আজকে আমাদের বিষয়ের মূল ফোকাস হচ্ছে থিওরিটিক্যাল কম্পিউটার সায়েন্স এবং তার রিসেন্ট যে ধরনের রিসার্চ হচ্ছে বা ওভারঅল বিষয়টা কি সেই সব নিয়ে আমরা আলোচনা করব। আমি আর সঞ্জয় দা হোস্ট করছি, আর আমাদের গেস্ট হচ্ছে সায়ন ভট্টাচার্য, প্রফেসর সায়ন ভট্টাচার্য, প্রফেসর ওয়ারউইক ইউনিভার্সিটি, যেটা ইউকেতে। এবং সায়নের ছোট্ট ব্যাকগ্রাউন্ড আমি দিয়ে রাখি, তো আমরা মানে অন দা ওয়ে আমরা অনেক কিছু ডিসকাস করব। যে আমি আর সায়ন যাদবপুর থেকে 2008 সালে একই সাথে, যদিও আলাদা ডিপার্টমেন্ট থেকে গ্র্যাজুয়েট করি। এবং সায়ন ডেফিনেটলি থিওরিটিক্যাল কম্পিউটার সায়েন্সে আমাদের 2008-এর ব্যাচের মধ্যে ডেফিনেটলি লিডিং রিসার্চার, এবং এই নিয়ে কোনো সন্দেহ নেই। মোস্ট লাইকলি কম্পিউটার সায়েন্সেও ওয়ান অফ দ্য লিডিং ফর শিওর অ্যাকচুয়ালি। তো সায়ন, ওয়েলকাম। হ্যাঁ, থ্যাংক ইউ। ভেরি হ্যাপি টু বি হিয়ার। এর আগে তোদের বেশ কয়েকটা এপিসোড আমি দেখেছি, মানে এটা খুবই ভালো ইনিশিয়েটিভ। থ্যাংকস ফর দ্য ইনভিটেশন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হ্যাঁ, মানে সায়েন্স নিয়ে আমরা আরেকটু বেশি করতে চাই অ্যাকচুয়ালি। মানে আমরা কম্পিউটার সায়েন্স নিয়ে করছি, আমরা হয়তো অন্যান্য সায়েন্সের জিনিসপত্র নিয়েও করবো। এবং সেটার থেকে একটু ভালো ফিডব্যাক পেয়েছি। আমরা ঈশান চট্টোপাধ্যায়কে এনেছিলাম, মানে মাসখানেক আগে, মাস দেড়েক আগে রিলিজ করেছে। তো লেটস সি। তো সায়নের আমরা যেই জায়গাটা দিয়ে শুরু করতে চাই সেটা হচ্ছে যে থিওরিটিক্যাল কম্পিউটার সায়েন্সে ব্যাপারটা কি এবং তার রিসেন্ট যে কাজকর্ম কিরকম হচ্ছে। তো আমরা প্রথমে একটু সায়নের যে কোর এরিয়াটাও কাজ করে, যে মানে থিওরিটিক্যাল কম্পিউটার সায়েন্স তো অনেকটা বড় এরিয়া, তার মধ্যেও একটা পার্টিকুলার জায়গায় ফোকাস করে। সেটা টেকনিক্যালি খুব বললে ব্যাপারটা হচ্ছে ডাইনামিক গ্রাফ অ্যালগোরিদম, যেটুকু আমার আন্ডারস্ট্যান্ডিং। আমিও খুব বেশি ভালো জানি না, তো সায়ন বলবে ডেফিনেটলি। এবং এই এই বিষয়ে সায়ন মানে রিসেন্টলি একটা স্টক বলে একটা কনফারেন্সে বেস্ট পেপার পেয়েছে ওর একটা কাজ, এবং এর আগেও সোডা বলে আরেকটা খুব টপ কনফারেন্সেও একটা বেস্ট পেপার পেয়েছিল গ্রাফ অ্যালগোরিদমের ওপর। তো সায়ন, আমার মনে হয় যে তুই এই পুরো এই কয়েকটা কাজ নিয়ে, তো হচ্ছে রিসেন্ট ডিরেকশন লাস্ট 3-4 বছরের যে ব্যাপার, সেটা নিয়ে একটু যদি ইলাবোরেট করিস বেসিক জায়গা থেকে, এবং যদি একটু অ্যাপ্লিকেশন ঘেঁষা যদি কিছু বলতে চাস তাহলে একটু ভালো হয়। রিসেন্টলি আমার একটা কাজ হচ্ছে ভিজিংস থিওরেমের ওপর, লিনিয়ার টাইম অ্যালগরিদম ফর ভিজিংস থিওরেম। হুম। এবার এটা হচ্ছে an abstract concept in graph theory combinatorics,
কিন্তু এটাকে এইভাবে বোধহয় মোটিভেট করা যায় যে ধরা যাক আমরা কোনো একটা বিয়ে বাড়িতে যাচ্ছি বা কোনো একটা অনুষ্ঠানে যাচ্ছি, সেই বিশাল হলঘরের মধ্যে 100 জন লোক আছে। এবার আমি গেলাম সেখানে, আমি তার মধ্যে 10 জন হচ্ছে আমার পরিচিত, এবং সেই যে পরিচিত সেই রিলেশনশিপটা হচ্ছে সিমেট্রিক, মানে আমি যদি প্রত্যয়ের পরিচিত হই, প্রত্যয়ও আমার পরিচিত। অ্যাজ অপোজ টু আমি গিয়ে দেখলাম সেখানে শাহরুখ খান রয়েছে, শাহরুখ খান আমার পরিচিত কিন্তু আমি শাহরুখ খানের পরিচিত নই। মানে সিমেট্রিক না। এটা হচ্ছে তোর ফ্রেন্ড কনসেপ্ট, ফলোয়ার কনসেপ্ট নয়, রাইট? হ্যাঁ, এক্স্যাক্টলি। একটা মোটামুটি ফেসবুকে দুজনে ফ্রেন্ড চলে যেরকম হ্যাঁ। যে একে অন্য পরিচিত। হুম, হুম। আচ্ছা, এবার সেই হল ঘরে 100 জন লোক আছে, কিন্তু আমি গেলাম, আমি তার সেই 100 জনের মধ্যে একজন, আমার পরিচিত 10 জন। এবার ফর সাম রিজন ধরা যাক আমাদের একটা প্রোটোকল ডিজাইন করতে হবে যাতে অনুষ্ঠান কিছু শুরু হবার আগে আমি যারা আমার পরিচিত তাদের সাথে আমি একটা ছোট্ট ওয়ান কনভারসেশন করে নিতে পারি, ওয়ান এট এ টাইম। এবার সেটাকে ধরা যাক একটা জাস্ট হাই হ্যালো করার মতো, যে কিরে কেমন আছিস, সব ঠিকঠাক চলছে কিনা। এবার ধরা যাক তার জন্য একটা জাস্ট 10 মিনিটের স্লট রিজার্ভ করলেই যথেষ্ট। এবার পয়েন্টটা হচ্ছে আমাদের টোটাল কতটা সময় লাগবে টু গেট ডান উইথ দ্যাট। এবার একটা যে প্রথম 10 মিনিটের স্লট, তাতে কিন্তু একসাথে অনেকগুলো এরকম ওয়ান অন কনভারসেশন অ্যারেঞ্জ করা যায়। যে আমি হয়তো প্রত্যয়ের সাথে সেই 10 মিনিটের স্লটে কথা বলছি, প্যারালালি সেই এক্স্যাক্টলি একই স্লটে সঞ্জয় দা আরেকজন কারোর সাথে কথা বলছে। 10টা লোক 5টা গ্রুপে যদি ভাগ করে দিই, তারা প্যারালালি প্রথম পার্টটা করে নিতে পারে প্রথম 10 মিনিটে, সেটা হয়ে গেল, এরকম ভাবে হ্যাঁ, বলছে তো? এক্স্যাক্ট। কিন্তু তার মধ্যে কয়েকটা কনস্ট্রেন্ট আছে। একটা কনস্ট্রেন্ট হচ্ছে যে আমি নিজে ওই প্রথম যে 10 মিনিটের স্লট, তাতে আমি দুটো জায়গায় থাকতে পারি না, আমি একজনের সাথেই ওয়ান অন ওয়ান কথা বলছি, একদম। সেটা একটা। আর সেকেন্ড হচ্ছে ওই প্রথম যে 10 মিনিটের স্লটে আমাকে যদি অ্যাসাইন করা হয়, আমি যার সাথে কথা বলছি সে আমার পরিচিত, অ্যান্ড ভাইস ভার্সা। পয়েন্টটা হচ্ছে যে ওভারঅল এই এক একটা যে 10 মিনিটের স্লট, যেখানে প্যারালালি কিছু পেয়ার অফ লোকজন কথা বলছে নিজেদের সাথে, উই ক্যান কল দিস এ রাউন্ড। এবার একটা রাউন্ডে এরকম ভাবে হয়তো 50খানা পেয়ার নিজেদের সাথে কথা বললো, তারপরে হচ্ছে সেকেন্ড রাউন্ডে আবার হয়তো 30খানা পেয়ার নিজেদের সাথে কথা বললো। এবারে পয়েন্টটা হচ্ছে we want to design a protocol which minimizes the number of rounds it would take before this bunch of introductions are over. এবার সেইটা কতটা হতে পারে, মানে কতটা আমরা মিনিমাইজ করতে পারি। এবার একটা খুব ট্রিভিয়াল একটা লোয়ার বাউন্ড হচ্ছে সেটার এগেনস্টে, যে আমার যদি 10 জন পরিচিত থাকে, অফকোর্স আই উড নিড 10 রাউন্ডস, কেননা একটা রাউন্ডে তো আমি একজনের বেশি কারোর সাথে কথা বলতে পারছি না। একদম। এবার ধরা যাক অমনি 100 জন লোক আছে, সেই 100 জনের লোকের মধ্যে কোনো একজনকে নেওয়া যাক হু ইজ মোস্ট পপুলার। মোস্ট পপুলার মানে হচ্ছে তার বন্ধুর সংখ্যা সব থেকে বেশি। এবার সেই লোকটা, তার হয়তো 20খানা বন্ধু আছে। তাহলে আমরা যদি এই প্রোটোকলটা ডিজাইন করতে চাই, আমরা বুঝতে পারবো যে উই নিড অ্যাটলিস্ট 20 রাউন্ডস, কেননা সেই লোকটাকে তো এক একটা রাউন্ডে একমোস্ট একজনের সাথেই সে ইন্ট্রোডাকশন করতে পারবে। আচ্ছা, এবার 50 বছর আগে 1960s-এ বিজিং বলে এক ভদ্রলোক রাশিয়ান, তিনি একটা থিওরেম প্রুভ করেছিলেন, হুইচ ইজ এ ভেরি বেসিক থিওরেম ইন গ্রাফ থিওরি। মানে মোরাললেস যে কোনো আন্ডার গ্রাজুয়েট গ্রাফ থিওরি টেক্সট বুকে সেই বিজিংস থিওরেম থাকবে। সেই বিজিংস থিওরেমটা বলে হচ্ছে এই যে 20 সংখ্যাটা নিলাম, যে বেসিক্যালি সব থেকে বেশি যে পপুলার লোক তার বন্ধুর সংখ্যা কত, ইটস গ্যারান্টিড দ্যাট দেয়ার উড বি এ প্রোটোকল হুইচ এনশিওরস যে উই উইল নিড অ্যাটলিস্ট 1 এক্সট্রা রাউন্ড। মানে আমাদের 20খানা রাউন্ড তো লাগবে, বাট উই ক্যান কমপ্লিট দিস ইন অ্যাট মোস্ট 21 রাউন্ডস ইন এভরি ইনস্ট্যান্স। আচ্ছা, মানে এটা আপার বাউন্ড। হ্যাঁ, এটা একটা আপার বাউন্ড, আর একটা ট্রিভিয়াল লোয়ার বাউন্ড হচ্ছে 20। ওকে। আচ্ছা, এইবার এটাকে একটা কম্পিউটেশনাল প্রবলেম হিসেবে পোজ করা যায়। কম্পিউটেশনাল প্রবলেমটা হচ্ছে যে ইনপুট হচ্ছে এরকম একটা ইনস্ট্যান্স, 100 জন, 200 জন, 1 লক্ষ জন লোক, তাদের মধ্যে একটা রিলেশনশিপ রয়েছে বিভিন্ন লোকেদের মধ্যে, কতগুলো রাউন্ড রাখবে। আউটপুট হচ্ছে ওরকম একটা প্রোটোকল which minimizes the number of rounds. এবার এই যে অ্যালগরিদমের যে আউটপুট, তার আমরা জানি যে দ্যাট রিকোয়ার্স অ্যাট লিস্ট 20 রাউন্ডস, অ্যাট মোস্ট 21 রাউন্ডস। প্রশ্নটা হতে পারে হচ্ছে অপটিমাল আউটপুট কি হতে পারে, তার জন্য একটা অ্যালগরিদম কি সবসময় সেই অপটিমাল আউটপুটটা ডিজাইন করতে পারে? সেই প্রবলেমটা হচ্ছে গিয়ে এনপি হার্ড। এবং এনপি হার্ড অপটিমাল মানে হচ্ছে
কিছু কিছু ইনস্ট্যান্স হবে যাতে হয়তো 20খানা রাউন্ডেই কমপ্লিট করে ফেলা যায়, অন্যান্য কিছু ইনস্ট্যান্সে উই উইল নিড ওয়ান এক্সট্রা রাউন্ড, এবং বাইজিং থিওরেম বলে হচ্ছে উই ওন্ট নিড মোর দ্যান ওয়ান এক্সট্রা রাউন্ড। Sure. এবার ওয়েদার উই উইল নিড দ্যাট ওয়ান এক্সট্রা রাউন্ড অর নট, হুম। সেটাকে ডিটেক্ট করা, দ্যাট কম্পিউটেশনাল কোয়েশ্চেন ইজ এনপি হার্ড। হুম। এবং এনপি হার্ড মানে হচ্ছে ফর জেনারেল অডিয়েন্স যে এটা এক্সট্রিমলি আনলাইকলি যে উই উইল হ্যাভ সাম এফিশিয়েন্ট অ্যালগরিদম টু সলভ দিস টাস্ক। আচ্ছা, মানে সবকটা এইটা- ইনস্ট্যান্স আর কি, ওটাতে ওয়ার্স্ট কেস এনপি হার্ড। ওয়ার্স্ট কেস, হ্যাঁ, মানে ইটস এক্সট্রিমলি আনলাইকলি যে দেয়ার ইজ সাম অ্যালগরিদম উইচ সলভস দিস প্রবলেম এফিশিয়েন্টলি অন এভরি ইনপুট ইনস্ট্যান্স। হুম। আচ্ছা, এইবার এই যে প্রশ্নটা, দিস ইজ কল্ড ডেল্টা প্লাস ওয়ান এজ কালারিং অন গ্রাফ। এবার ডেল্টা প্লাস ওয়ান, এই প্লাস ওয়ান ইন্ডিকেটস ওয়ান এক্সট্রা রাউন্ড। ডেল্টা মিনস এই যে ম্যাক্সিমাম পপুলার একজন লোককে নিলে তার কতগুলো বন্ধু আছে, দ্যাট থিং ইজ ডেল্টা। আচ্ছা, এবার এই প্রবলেমটা আমি একটা জিনিস এমনি বলে রাখি যে এই প্রবলেমটা ইজ ভেরি রিলেটেড টু অ্যানাদার ভেরি ক্লাসিক্যাল প্রবলেম ইন অ্যালগরিদমস, দ্যাটস কল্ড ম্যাক্সিমাম ম্যাচিং। ম্যাক্সিমাম ম্যাচিং প্রবলেমটা কি? ম্যাক্সিমাম ম্যাচিং প্রবলেমটা এই কনটেক্সটে বলে হচ্ছে জাস্ট প্রথম রাউন্ডে আই ওয়ান্ট টু ম্যাক্সিমাইজ দ্য নাম্বার অফ ইন্ট্রোডাকশনস, যে প্রথম রাউন্ডে আমি কতগুলো পেয়ার অ্যাসাইন করতে পারি, জাস্ট ম্যাক্সিমাইজ দ্যাট নাম্বার, সেটা হচ্ছে ম্যাক্সিমাম ম্যাচিং প্রবলেম। যাই হোক, তা এবার এটা হচ্ছে একটা এনপি হার্ড প্রবলেম, কম্পিউটেশনালি ডিফিকাল্ট টু ডিস্টিংগুইশ বিটুইন ডেল্টা অর ডেল্টা প্লাস ওয়ান ইন টার্মস অফ দ্য অপটিমাল সলিউশন। এবার আমরা যেটা দেখিয়েছি সেটা হচ্ছে যে যদি তুমি ডেল্টা প্লাস ওয়ান একটা আউটপুট চাও যেখানে ইউ আর অ্যালাউড টু হ্যাভ দ্যাট ওয়ান এক্সট্রা রাউন্ড which always exists by Weising's theorem, that we can get in very close to linear time. এবং আমাদের অ্যালগরিদমের রান টাইম হচ্ছে m log ডেল্টা, এবং m হচ্ছে বেসিক্যালি নাম্বার অফ এজেস, মানে নাম্বার অফ পেয়ার্স হু আর ফ্রেন্ডস উইথ ইচ আদার, এবং m এসেনশিয়ালি হচ্ছে গিয়ে সাইজ অফ দ্য ইনপুট। তো টু সলভ দ্য প্রবলেম ইউ উইল নিড টু অ্যাট লিস্ট রিড দ্য ইনপুট, তো ইউ নিড টু স্পেন্ড অ্যাট লিস্ট m টাইম। আর লগ ডেল্টা ইটস একটা এক্সট্রা টার্ম, কিন্তু লগ ডেল্টা টার্মটা হচ্ছে খুবই কম, মানে বেসিক্যালি যদি তুমি ধরা যাক ডেল্টা হচ্ছে গিয়ে নাম্বার অফ 1 মিলিয়ন। সাবঅ্যাটমিক পার্টিকলস ইন হোল অবজারভেবল ইউনিভার্স, তাহলে হয়তো লগ ডেল্টা টার্মটা হবে কি হচ্ছে 50 বা 60, হ্যাঁ। এই হচ্ছে। সুতরাং ইটস অলমোস্ট ক্লোজ টু অ্যান অপটিমাল অ্যালগরিদম। টিপিক্যাল আর ইনপুট এইটা- সাইজ কিরকম কনসিডার করা হয়, মানে যেগুলো প্র্যাকটিক্যাল প্রবলেমে যদি কোনো ম্যাপ করা যায়, মানে এগুলো আমি এক্সপেক্ট করছি যে কোনো সোশ্যাল নেটওয়ার্কে কি লাগবে অপটিমাইজেশন অ্যালগোরিদম নাকি? আচ্ছা, টু বি অনেস্ট আমি এক্সাক্ট অ্যাপ্লিকেশনের কথা কিছু বলতে পারবো না, কেননা সেটা থেকে তো কাজ হ্যাঁ। করিনি, কিন্তু মোটিভেশনটা হচ্ছে এটা। তবে এটা যদি তুমি একটা তুই যদি একটা সোশ্যাল নেটওয়ার্কের স্কেলে ভাবতে চাস, একটা ফেসবুক গ্রাফে কতজন লোক আছে আমি জানি না, বিলিয়ন, হয়তো 1 বিলিয়ন billion স্কেলে, বিলিয়ন স্কেলে আছে জানা যায়। হ্যাঁ। মানে 10 to the power 9, ওটার লগ যদি 2 বেসে লগ নিলে হয়তো 20 হবে। হ্যাঁ, 20। অ্যারাউন্ড দ্যাট। আচ্ছা, এবার আরেকটা এটার হচ্ছে মোটিভেশন, মানে এইভাবে রেজাল্টটাকে পিচ করা যায় যে ইটস প্রবাবলি দ্য ইজিয়েস্ট এনপি হার্ড প্রবলেম, আমাদের রেজাল্টটা সেটাই দেখায় যে এবার কোনো একটা প্রবলেম এনপি হার্ড বলতে আমরা বুঝি হচ্ছে যে পলিনোমিয়াল টাইম কোনো অ্যালগরিদমই থাকবে না, অ্যাবসলিউটলি কোনো এফিশিয়েন্ট অ্যালগরিদম থাকবে না। এখানে এটা বলছে তুমি যদি জাস্ট একটা এক্সট্রা রাউন্ড দাও, উই ক্যান গেট অ্যান অলমোস্ট লিনিয়ার টাইম অ্যালগরিদম। এবার এই টাইপের ইনস্ট্যান্স খুব বেশি আর জানা নেই, আমি অ্যাটলিস্ট আর জানি না অন্য Very কোনো interesting. problem যে- মানে এটা খুব টাইট আর কি, মানে হ্যাঁ, এক্স্যাক্টলি, এটা একটা। আর মানে এটা তোর আগের, মানে এটা কি আগের কাজটার কথা বললি মূলত নাকি এটা সোডার নাকি? না, এটা হচ্ছে স্টকের এটা রিসেন্ট কাজটা। আচ্ছা আচ্ছা, এটা তোর বেসিক্যালি তোরা যেটা কাজটা ইমপ্রুভ করেছিস সেটা হচ্ছে একটা মানে বেটার বাউন্ড, মানে এই 50 বছর যেটা বাউন্ডটা ছিল সেটাকে একটা বেটার করা আর কি। সো ইট ইজ প্রিটি ম্যাগনিফিসেন্ট আই গেস। হ্যাঁ, তো এটা একটা। আর এর আগে আমার এমনি বেশ কিছু কাজ আছে, সেটা হচ্ছে ম্যাচিং প্রবলেমটা নিয়ে। আমি যে কারণে ম্যাচিংকে আমি এভাবে করলাম, যে ম্যাচিং হচ্ছে ইকুইভ্যালেন্ট টু যে একদম প্রথম রাউন্ডটাতে উই জাস্ট ওয়ান্ট টু ম্যাক্সিমাইজ দ্য নাম্বার অফ পেয়ার্স হু আর জাস্ট গেটিং ইন্ট্রোডিউস টু ইচ আদার, সেটা হচ্ছে ম্যাক্সিমাম ম্যাচিং প্রবলেম।
এবার ম্যাচিং এর ক্ষেত্রে একটা জিনিস, ম্যাচিং আর এই যে প্রবলেমটা এটাকে বলে এজ কালারিং, তার মধ্যে একটা স্পিরিচুয়াল একটা কানেকশন রয়েছে। সেটা হচ্ছে আমার যদি একটা এফিশিয়েন্ট এজ কালারিং সলিউশন দিতে হয়, একটা সর্ট অফ হিউরিস্টিক অ্যাপ্রোচ হচ্ছে আমি প্রথম রাউন্ডে একটা খুব ম্যাক্সিমাম একটা ম্যাচিং নিলাম, কেননা হুম। একদম প্রথম রাউন্ডে যতগুলো ইন্ট্রোডাকশন পারি আমি করে নিলাম। হুম। করে নেবার পর সেই যে লিঙ্ক গুলো, সেই যে ফ্রেন্ডশিপ রিলেশন গুলো, সেগুলোকে আমি বাদ দিয়ে দিলাম আমার ইনপুট থেকে। সেকেন্ড রাউন্ডে এবার আমি আবার ভাবছি এখন যে আমার কাছে যে রিডিউস যে ইনপুট রয়েছে তার মধ্যে আমি ম্যাক্সিমাম কতজন লোকের ইন্ট্রোডাকশন করিয়ে দিতে পারি, আমি এইভাবে প্রসিড করছি। দ্যাট উড গিভ সাম এজ কালারিং সলিউশন। সেই কারণে ম্যাচিং প্রবলেমটাও এটার সাথে রিলেটেড। আর আরেকটা হচ্ছে, if we speak broadly about research directions in algorithms today, আমি বলবো যে there is a relatively wide consensus within algorithms community যে এই মুহূর্তে probably one of the most outstanding open questions in efficient algorithm design would be maximum matching প্রবলেমটার জন্য একটা only close to linear time algorithm দেওয়া যায় কিনা, যেটা আমরা এজ কালারিং প্রবলেমটার জন্য দিতে পেরেছি। আচ্ছা, এবার আমার অন্য আরেকটা স্ট্রিম অফ রিসার্চ হচ্ছে, এটা প্রত্যয় যেটা বললো ডাইনামিক অ্যালগরিদমস। সেটার পয়েন্টটা কি? ডাইনামিক অ্যালগরিদমস এর পয়েন্টটা হচ্ছে কোন একটা অ্যালগরিদম আমরা ডিজাইন করতে চাই যেখানে দ্য ইনপুট ইজ ইভলভিং ওভার টাইম। এবার মোটিভেশনটা হচ্ছে, ধরা যাক একটা সোশ্যাল নেটওয়ার্ক একটা ইনপুট রয়েছে, একটা ফেসবুক গ্রাফের একটা ইনপুট রয়েছে, তার উপর আমরা কিছু একটা কম্পিউটেশন করে একটা কিছু স্ট্যাটিস্টিক্স জোগাড় করতে চাই, ফাইন। তারপর কিছুক্ষণ পরেই দেখা গেল হচ্ছে হঠাৎ করে সেই ইনপুটটার মধ্যে কিছু চেঞ্জ ঘটলো, মানে হয়তো কোনো একটা নতুন লোক friendship জয়েন relation করলো, create নতুন হলো, ফ্রেন্ডশিপ হলো, কনস্ট্যান্টলি হচ্ছে এগুলো। অথবা কেউ কাউকে আনফলো করলো, এই গোছে। হ্যাঁ, হ্যাঁ, ডেফিনেটলি। এবার তারপরেই আমরা আবার জানতে চাই এখন সেই যে স্ট্যাটিস্টিক্স আমরা কম্পিউট করতে চেয়েছিলাম তার কি হাল, এবং এই জিনিসটা নিত্য নিয়ত ঘটতেই থাকছে। এবং সেই হিসেবে ভাবতে গেলে যদি গুগল ম্যাপস সেটা নিয়ে ভাবা যায়, হ্যাঁ। it's basically dealing with a shortest path problem in a dynamic setting. কেননা Google Maps answers what is the fastest route between 2 points. এবার সেইটা আনসার করলো, করার সাথে সাথেই হয়তো তারপর কিছুক্ষণ বাদে কনজেশন অন সাম রোড চেঞ্জেস, তারপরে আবার তাকে আনসার করতে হবে। আচ্ছা, এবার এই টাইপের সেটিং গুলোকে যে অ্যালগরিদম গুলো ডিল করতে পারে তাদেরকে বলা হয় ডাইনামিক অ্যালগরিদমস, বিকজ দ্য ইনপুট ইজ চেঞ্জিং ডাইনামিক্যালি। আর ডাইনামিক অ্যালগরিদম ডিজাইন করতে গেলে একটা খুব নাইভ একটা ট্রিভিয়াল একটা বেঞ্চমার্ক আছে। ট্রিভিয়াল বেঞ্চমার্কটা হচ্ছে আফটার এভরি আপডেট ইন দ্য ইনপুট জাস্ট রান এ নিউ অ্যালগরিদম ফ্রম স্ক্র্যাচ অন দ্য নিউ ইনপুট। এবার দিস উড গিভ আস সাম আনসার, কিন্তু অফকোর্স এর থেকে অনেক বেটার কোনো হ্যাঁ। এর থেকে অনেক বেটার কোনো অপশনও থাকতে পারে, কেননা আমরা তো জাস্ট একটা খুব ক্লোজ টু আওয়ার কারেন্ট ইনপুট তাতে প্রবলেমটা অলরেডি সলভ করে নিয়েছি, তারপরে কারেন্ট ইনপুটটা স্লাইটলি চেঞ্জ হয়েছে। সেই অবস্থায় আবার আবার কেন শুরু থেকে আমাদের স্টার্ট করতে হবে? আমরা কি তাড়াতাড়ি আমাদের সলিউশনটাকে আপডেট করতে পারি? দ্যাটস দ্য পয়েন্ট অফ, মানে বেটার ইন টার্মস অফ টাইম এফিসিয়েন্সি, নট ইন টার্মস অফ দ্য শর্টেস্ট পাথ, তাই তো? হ্যাঁ এক্স্যাক্টলি, বেটার ইন টার্মস অফ টাইম এফিসিয়েন্সি। এবার এই ডাইনামিক অ্যালগরিদমস ফিল্ডটাতে তুমি বেসিক্যালি যে কোনো একটা কম্পিউটেশনাল প্রবলেম, একটা ক্লাসিক্যাল কম্পিউটেশনাল প্রবলেম, ইউ ক্যান টেক ইট অ্যান্ড দেন স্টাডি ইট ফ্রম দিস ডাইনামিক অ্যালগরিদমস পার্সপেক্টিভ। এবার আমার বেশ কিছু কাজ আছে ফর অন ডাইনামিক অ্যালগরিদমস ফর ম্যাক্সিমাম ম্যাচিং প্রবলেম, যেটা নিয়ে বললাম। এবার সেখানে আমার একটা রেজাল্ট এমনি এক্সপ্লেন করার আগে আরেকটা জিনিস আমি বলি, উইচ সর্ট অফ টাইজ উইথ দিস ব্রড রিসার্চ ডিরেকশন। ডাইনামিক অ্যালগরিদমস হচ্ছে অনলি ওয়ান সাবফিল্ড অফ অ্যালগরিদমস। এরকম আলাদা সাবফিল্ডস রয়েছে, হয়তো সাবলিনিয়ার অ্যালগরিদমস, ডিস্ট্রিবিউটেড অ্যালগরিদমস এন্ড সো অন, স্ট্রিমিং অ্যালগরিদমস। এবার এই প্রত্যেকটা অ্যালগরিদমের সামনে একটা করে প্রিফিক্স জুড়ে দিয়ে একটা সাবফিল্ড ক্রিয়েট করার মানে কি? মানেটা হচ্ছে বেসিক্যালি উই ওয়ান্ট টু সলভ এ কম্পিউটেশনাল প্রবলেম আন্ডার সাম কাইন্ড অফ কনস্ট্রেন্টস, যেখানে যে কম্পিউটেশনাল রিসোর্স গুলো রয়েছে আমাদের কাছে আমরা সেটাকে কিভাবে ইউটিলাইজ করব সেটা নিয়ে একটা কনস্ট্রেন্ট আরোপ করা হচ্ছে। এখানে ডাইনামিক অ্যালগরিদমসে যেমন ইনপুটটা যেভাবে ইভলভ করছে তার সাথে সাথে তাড়াতাড়ি একটা আনসার দিতে হবে। সাবলিনিয়ার অ্যালগরিদমসে কনস্ট্রেন্টটা হচ্ছে একটা ইনপুট আমি পেলাম, সেটা ইভলভ কিছু করছে না, কিন্তু আমি এমন একটা অ্যালগরিদম ডিজাইন করতে চাই which will probably not even require us to read the entire input. We can only just read a part of the input and with high probability we can just give some accurate answer. তেমনি স্ট্রিমিং অ্যালগরিদমস হচ্ছে আলাদা একটা ফিল্ড, এই হচ্ছে। এবার
যে কোনো একটা খুব ক্লাসিক্যাল কম্পিউটেশনাল প্রবলেম, সেটাকে নিয়ে এমনি 3-4-5টা রকমের ডিফারেন্ট ফিল্ডে স্টাডি করা যায়। সুতরাং ম্যাচিং প্রবলেমটা নিয়ে সাবলিনিয়ার, স্ট্রিমিং, ডিস্ট্রিবিউটেড এইসব অ্যালগরিদমসেও প্রচুর কাজ আছে। এবার ডাইনামিক অ্যালগরিদমসে আমাদের একটা বড় ওপেন কোয়েশ্চেন ছিল হচ্ছে এটা, দের ইজ এ ভেরি সিম্পল গ্রিডি অ্যালগরিদম ফর ম্যাচিং। এবার গ্রিডি অ্যালগরিদমটা কি, যদি আমাদের সেই উদাহরণে ফেরত যাই, যে অমনি 100 জন লোকের মধ্যে গিয়ে পড়লাম, আমাদের জাস্ট প্রথম রাউন্ডটায় উই ওয়ান্ট টু ম্যাক্সিমাইজ দ্য নাম্বার অফ ওয়ান অন ওয়ান ইন্টারাকশন। এবার গ্রিডি অ্যালগরিদমটা হচ্ছে আমরা জাস্ট উই আর জাস্ট প্রসিডিং গ্রিডিলি হিউরিস্টিক্যালি, মানে আমি জাস্ট একটা পেয়ার নিলাম, পেয়ার নিয়ে বললাম আচ্ছা তোমরা দুজনে একে অন্যের পরিচিত তো, ও বললো হ্যাঁ, বললাম ঠিক আছে তাহলে তোমরা প্রথম রাউন্ডে ভিড়ে পড়ো। তারপর তাদেরকে সরিয়ে দিয়ে বাকিদের মধ্যে আবার দুটো পেয়ার নিয়ে বললাম, একটা পেয়ার নিয়ে বললাম তোমরা কি পরিচিত, যদি হও তাদের মধ্যে ভিড়ে পড়ো। এভাবে কিন্তু এই পেয়ারটা সিলেকশন কি করে হচ্ছে, এটাকে র্যান্ডামলি নাকি কোনো অর্ডারে? কমপ্লিটলি আরবিট্রারিলি, ইন আরবিট্রারি, এনি অর্ডার, ডাজন্ট ম্যাটার। ইন এনি। পারহ্যাপস ইন দ্য ইনপুট অর্ডার আর কি, মানে হ্যাঁ, এবার ইটস বেসিক্যালি ইন এনি আরবিট্রারি অর্ডার, ইট ডাজন্ট আর এনি আরবিট্রারি। হ্যাঁ। এবার এই যে গ্রিডি অ্যালগরিদম, সেটা ইটস নোন নট টু বি অপটিমাল, এবং তার একটা খুব ইজি ইনস্ট্যান্স হচ্ছে, ধরা যাক আমরা 3 জনে রয়েছি এই মুহূর্তে। এবার ধর এই আড্ডার আগে প্রত্যয়ের আমার আলাপ ছিল, আমার সাথে সঞ্জয় দার আলাপ ছিল না। এবার ধরে নিই আমরা 4 জন রয়েছি, আরেকজন হচ্ছে আমার ওয়ারিকের একজন কলিগ যার সাথে আমার আলাপ আছে, অন্য কারোরই আলাপ নেই। এটা হচ্ছে ইনপুট ইনস্ট্যান্স। এবার গ্রিডি অ্যালগরিদমটায় আমি যদি প্রথম রাউন্ডে আমি এভাবে গ্রিডি স্ট্র্যাটেজি দিয়ে ম্যাক্সিমাইজ করতে চাই নাম্বার অফ পেয়ার্স, আমি কি করব, প্রথমে হয়তো আমি এবং প্রত্যয়কে ধরা হলো, ধরে বললো একে অন্যের পরিচিত, আমরা বললাম হ্যাঁ, বললো ঠিক আছে তোমরা ফার্স্ট রাউন্ডে ভিড়ে পড়ো। তারপর আমার আর প্রত্যয়কে সরিয়ে নেবার পর আর বাদবাকি যে দুজন পড়ে রয়েছে, সঞ্জয় দা আর আমার ওয়ারিকের কলিগ, তারা একে অন্যের পরিচিত না, সুতরাং আর কিছু কিন্তু করা যাবে না। সুতরাং আমরা জাস্ট একটা পেয়ারকেই অ্যাসাইন করতে পারলাম প্রথম ইয়েতে। কিন্তু এবার অপটিমাল অ্যালোকেশনটা কি হতো, অপটিমাল অ্যালোকেশনটা হতো প্রত্যয়দার সাথে সঞ্জয় দা পরিচিত, সঞ্জয় দা এবং প্রত্যয়কে একটা পেয়ারে নেওয়া হলো, এবং আমি এবং আমার ওয়ারিকের কলিগকে আলাদা একটা পেয়ারে। একদম। এবার সুতরাং অপটিমাল অ্যাসাইনমেন্টটা হতো ইট উড গিভ আস এ ভ্যালু 2। এবার সেই কারণে এটা টেকনিক্যাল টার্মসে আমাদের এরিয়ায় আমরা বলি হচ্ছে গ্রিডি গিভস হাফ অ্যাপ্রক্সিমেশন। হাফ অ্যাপ্রক্সিমেশন কেন, যে সবসময় অপটিমালি যা করা যেত অ্যাটলিস্ট তার অর্ধেক সংখ্যক পেয়ার আমরা অ্যাসাইন করতে পারব। এবার এইটা বেশ অনেকদিন ধরেই ডাইনামিক অ্যালগরিদমসে জানা ছিল যে এ ভেরিয়েন্ট অফ গ্রিডি অ্যালগরিদম ফর ডাইনামিক ম্যাচিং ক্যান বি মেনটেন ভেরি এফিসিয়েন্টলি। মানে তার আপডেট টাইমটা হচ্ছে টেকনিক্যাল টার্মসে বলা হয় পলিলগ আপডেট টাইম, মানে কিন্তু আমাদের কনভারসেশনের জন্য বেসিক্যালি দের ইজ এ ভেরি ফাস্ট ডাইনামিক অ্যালগরিদম which can maintain the output of a maximal of a greedy matching. এবার কোয়েশ্চেনটা ছিল ক্যান উই ডু বেটার দ্যান গ্রিডি ইন এনি ওয়ে। এবার এইটা সিগনিফিকেন্ট, তার কারণ হচ্ছে এই যে গ্রিডি ব্যারিয়ার, যে গ্রিডির থেকে আমরা বেটার করতে পারি কি পারি না, এই জিনিসটা অন্যান্য অনেক এরিয়াতেও কিন্তু ইম্পর্টেন্ট। যেমন সাবলিনিয়ার অ্যালগরিদমস, এটা একটা বড় ওপেন কোয়েশ্চেন, স্ট্রিমিং অ্যালগরিদমস, এটা একটা ভীষণ বড় ওপেন কোয়েশ্চেন। এবার আমরা যেটা দেখিয়েছিলাম যে হ্যাঁ, ডাইনামিক অ্যালগরিদমস আমরা গ্রিডির থেকে স্লাইটলি বেটার করতে পারি, সেটা ছিল হচ্ছে মেন পয়েন্ট অফ দ্য ওয়ার্ড। আর ইন্টারেস্টিংলি টু ডু দ্যাট আমাদের সাবলিনিয়ার অ্যালগরিদমস এবং স্ট্রিমিং অ্যালগরিদমস এর লিটারেচার থেকে কিছু এক্সিস্টিং টুলস ইউজ করতে হয়েছিল। সুতরাং ইটস কাইন্ড অফ ইউনিফাইজ ইনসাইটস ফ্রম 3 ডিফারেন্ট এরিয়াস অফ অ্যালগরিদম ডিজাইন টু মেক প্রগ্রেস অন ওয়ান বেসিক ওপেন কোয়েশ্চেন ইন ডাইনামিক অ্যালগরিদম। এই এই সবকিছুই আলটিমেটলি আনওয়েটেড গ্রাফে যে এজগুলো আছে সেগুলোর কোনো ওয়েট নেই, তাই তো? গুড, হ্যাঁ, আমি এখন অব্দি যা বললাম সেগুলো হচ্ছে আনওয়েটেড গ্রাফে। Right. আর একটা জিনিস আমি বলবো, এটা আমি নয়, মানে অন্য অনেকেই এটা নিয়ে কাজ করছে, আমার কাছে মানে অন্য অনেক রিসার্চ গ্রুপ এটা নিয়ে কাজ করছে, এবং আমার কাছে এই রিসার্চ এজেন্ডাটা খুবই ইন্টারেস্টিং লাগে। সেটা হচ্ছে যে এই যে ডিফারেন্ট এরিয়াস অফ অ্যালগরিদম, সাবলিনিয়ার, ডাইনামিক, ডিস্ট্রিবিউটেড, স্ট্রিমিং, হ্যানা ত্যানা, এবার ক্যান উই বিল্ড এ ইউনিফাইড থিওরি অফ অ্যালগরিদম ডিজাইন, যাতে কম্পিউটেশনাল প্রবলেমটা সেম, তার জন্য আমরা একটা অ্যালগরিদমিক টেমপ্লেট ডিজাইন করলাম, সেই বেসিক টেমপ্লেটটা নিয়েই উই ক্যান সাইমালটেনিয়াসলি গেট এফিশিয়েন্ট অ্যালগরিদমস অ্যাক্রস এ ওয়াইড রেঞ্জ অফ সেটিংস। মানে সেই টেমপ্লেটটাই হয়তো ডাইনামিকেও খাচ্ছে,
ডিস্ট্রিবিউটেড অ্যালগরিদমস এর ক্ষেত্রেও খাটছে, স্ট্রিমিং অ্যালগরিদমস এর ক্ষেত্রেও খাটছে, সেই বলছে এটা কতগুলো ক্লাসিক্যাল প্রবলেমস এর ক্ষেত্রে করা যায়। তো ইন্টারেস্টিং। কিন্তু তোরা মানে অ্যালগোরিদমস রিসার্চে টিপিক্যালি মানে দিস থিংস আর ভেরি প্রবলেম স্পেসিফিক, মানে তুই একটা ভেরি স্পেসিফিক প্রবলেম নিয়ে বললি এবং সেটাকেই অপটিমাইজ করা হচ্ছে। ডায়নামিক সেটিং এ হয়তো একরকম, যদি ডায়নামিক না হয়ে যদি সেম গ্রাফটা যদি স্ট্রিমিং ফ্যাশনে আসে, সেখানে তোর পুরো অ্যাপ্রোচটা চেঞ্জ হয়ে যাবে, মানে সেটা ইউনিফাই আই গেস। হ্যাঁ, এটা ইটস ভেরি ইন্টারেস্টিং, মানে ইউনিফাইড মানে থিওরির মতো শোনাচ্ছে, মানে ফিজিক্সে যেরকম বলে হ্যাঁ ইউনিফাইড এক্স্যাক্টলি, মানে এটা সর্ট অফ ইউনিফাইড থিওরি অফ অ্যালগরিদম ডিজাইন। এবার সেটা হয়তো ইটস প্রবাবলি টু গুড টু বি ট্রু ফর অল পসিবল প্রবলেমস, কিন্তু সাধারণত অ্যালগরিদমস রিসার্চে যেটা দেখা যায় যে there are a handful of problems, maybe half a dozen, which are sort of treated like canonical problems. ম্যাচিং হচ্ছে এরকম একটা, শর্টেস্ট পাথ আরেকটা, ম্যাক্স ফ্লো আরেকটা, এজ কালারিং আরেকটা, মিন কাট আরেকটা, এরকম 5-6-7টা প্রবলেম, এবং তার উপর প্রচুর কাজ হয়। তার কারণটা হচ্ছে হিস্টোরিক্যালি এটা দেখা গেছে যে এই প্রবলেমগুলোর ওপর কোনো স্টেট অফ দি আর্টকে যদি আমাদের অ্যাডভান্স করতে হয়, টিপিক্যালি ইট ক্যাপচার্স দ্য এসেন্স অফ সাম হার্ডনেস in computation, এবং so to make progress we need to invent new techniques. For example, maximum matching প্রবলেমটা জন্য প্রথম যে অ্যালগরিদমটা প্রপোজ করেছিল যে পেপারে, that paper introduced the question of introduced the concept of polynomial time computation. সুতরাং the concept of the complexity class P originated with the paper which gave the first polynomial time algorithm for maximum matching problem. এটা এবার ঠিক কবেকার একই, কবেকার পেপার আর মানে অথর? হ্যাঁ অথর হচ্ছে এডমান্স, আর্লি 1960s। আচ্ছা, মানে অনেক আচ্ছা বহু কাল আগের। আচ্ছা মানে যেহেতু প্রবলেম রিডাকশনের দিকে বোধহয় তুমি যাচ্ছ, এই আগে যে বক্তব্যটা বললে, মানে যেটা তোমাদের ওভারঅল গোল, সেইটাতে তো মানে ইনটুইটিভলি মনে হচ্ছে যে তুমি যদি মানে কোনো একটা প্রবলেমের জন্য এই সলিউশনটা দিতে পারো, তাহলে থ্রু রিডাকশন সেটা আরো মানে যে কটা প্রবলেমের জন্য সম্ভব সে কটা, মানে থ্রু রিডাকশন তো ওই একই টেকনিক এসেনশিয়ালি ক্যান গেট অ্যাপ্লাইড টু আদার প্রবলেমস, রাইট? তো মানে জেনেরিক একটা যদি তোমাকে টেমপ্লেট অ্যালগরিদম দিতে হয়, তাহলে সেটা ভায়া রিডাকশন ক্যান বি ট্রান্সলেটেড ইনটু আদার প্রবলেমস, তাই না? হ্যাঁ, এখানে এটা নির্ভর করছে হচ্ছে যে একটা প্রবলেম থেকে অন্য প্রবলেমের মধ্যে একটা রিডাকশন আছে কিনা, সেটা অনেক সময় থাকে না। যেমন বুঝলাম। একটা খুব ইজি রিডাকশন হচ্ছে ম্যাক্সিমাম ম্যাচিং প্রবলেমটার একটা স্পেশাল কেস হচ্ছে বাইপার্টাইট ম্যাচিং, ঠিক। উইচ ইজ এ স্পেশাল কেস অফ ম্যাক্স ফ্লো। এবার ম্যাক্স ফ্লোর জন্য কোনো অ্যালগরিদম থাকলে দ্যাট ইমিডিয়েটলি এক্সটেন্ডস টু বাইপার্টাইট ম্যাচিং, কিন্তু ম্যাক্স ফ্লোর সাথে জেনারেল গ্রাফ, আই মিন ম্যাক্সিমাম ম্যাচিং প্রবলেম ইন জেনারেল, তার মধ্যে কোনো রিডাকশন এখনো অব্দি জানা নেই। রাইট, মানে যেই প্রবলেমদের মধ্যে রিডাকশন জানা নেই তাদের জন্য একটা জেনারিক টেমপ্লেট অ্যালগরিদম, মানে উইচ সাউন্ডস ভেরি ভেরি, হ্যাঁ মানে বেশ অ্যাম্বিশিয়াস। হ্যাঁ, মানে এখানে আমার একটা মানে জাস্ট একটা কিউরিওসিটি, যে এটা হচ্ছে মোর, মানে এটা খুব টেকনিক্যাল কোয়েশ্চেন নয়, এটা মোর হচ্ছে যে কি বলবো, এই যে রিসার্চ, তুই তো একটা রিসার্চ কমিউনিটিতে খুব অ্যাক্টিভ, মানে টিসিএস রিসার্চ কমিউনিটি বা থিওরিটিক্যাল কম্পিউটার সায়েন্স, সেইখানে যেই যেই গ্রুপগুলো বিভিন্ন অ্যালগোরিদমে কাজ করে, স্ট্রিমিং অ্যালগোরিদম, ডাইনামিক অ্যালগোরিদম বা আরো অন্যান্য জায়গায় কাজ করে, তো এদের মধ্যে কি কোনো সর্ট অফ মানে ওপিনিয়ন আছে যে আমার অ্যাপ্রোচটা বেটার দ্যান দ্যাট ওয়ান, বা আই থিঙ্ক দে আর অ্যাপ্লিকেবল টু ডিফারেন্ট প্রবলেমস, বাট হাউ দে, মানে এই কোলাবোরেশনটা মানে কিভাবে হয়? মানে অনেক সময় যেটা হয় যে মানে থিংস আর ভেরি কম্পিটিটিভ ইন জেনারেল, রাইট? মানে মানে যে কোনো জায়গাতেই খুব কম্পিটিটিভ আর কি, এবারে তোর ধর একটা কনফারেন্সে সেখানে সব ধরনের পেপার যাচ্ছে আর কি, কিন্তু কোনো পার্টিকুলার ধর ডাইনামিক অ্যালগোরিদমস কে সের পেপার কে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে স্ট্রিমিং এর, জাস্ট একটা ফর এক্সাম্পল এরকম কিছু বলছি। তো এইরকম কোনো কম্পিটিটিভ এনভায়রনমেন্ট আছে? আর যদি থেকে থাকে তার সেটার কোনো অবজেক্টিভ বেসিস আছে কিনা? অ্যালগরিদমিক ঘরানা essentially। করা না। না আচ্ছা, প্রথম কথা হচ্ছে আমি বলবো এটা নিয়ে অফকোর্স এটার কোনো অবজেক্টিভ বেসিস নেই। হ্যাঁ, আর সেকেন্ড কথা হচ্ছে অফকোর্স জিনিসটা খুবই কম্পিটিটিভ। 3 নম্বর হচ্ছে এটার অবজেক্টিভ বেসিস নেই এবং জিনিসটা খুব কম্পিটিটিভ, কিন্তু এটা তো আমার মনে হয় যে কোনো একটা ক্রিয়েটিভ ফিল্ডেই ব্যাপারটা তাই দাঁড়াবে। এবার যেমন একটা উদাহরণ দিচ্ছি, হয়তো সত্যজিৎ রায়ের কোনো একটা মুভি, অ্যাজ অপোজ টু
কোনো একটা মুভি যাতে আমি খুব একটা মান্যগণ্য করবো না, হয়তো রিসেন্টলি বেরিয়েছে। এবার আমি বলতে পারি হচ্ছে হ্যাঁ, আমার সত্যজিৎ রায়ের মুভিটা দেখে দুর্ধর্ষ লাগছে, কিন্তু অন্যান্য মুভিটা দেখে খুব একটা ভালো লাগছে না। এবার প্রচুর লোকজন বলতে পারবে সত্যজিৎ রায়ের মুভি হচ্ছে প্রচন্ড বোরিং, কি অতক্ষণ ধরে বসে বসে দেখার আছে, তার বদলে রিসেন্ট যে মুভিটা বেরিয়েছে সেটা প্রচন্ড বেশি পপুলার। হুম এবার সেক্ষেত্রে আমার মতামতটা ঠিক, ওদের মতামতটা ভুল, সেটার কোনো অবজেক্টিভ কোনো বেসিস আছে বলে মনে মনে হয় না। কিন্তু আমাকে যদি জাস্টিফাই করতে বলা হয়, আমি হয়তো কিছু একটা বলতে পারবো যে হ্যাঁ, কেন আমার সত্যজিৎ রায়ের মুভিটাকে বেটার বলে মনে হয়। তারপরে আরেকটাও জিনিস হচ্ছে যে এটা যে কোনো অ্যাওয়ার্ড এবং যে কোনো একটা কনফারেন্সে বা একটা জার্মানি একটা পেপার অ্যাকসেপ্টেড হওয়া, তার সাথে এই জিনিসটা রিলেটেড যে আমার মনে হয় যে ওভারঅল একটা এমনি কমিউনিটির মধ্যে যে একটা কনফারেন্সে অনেকগুলো পেপারে বা হয় তার মধ্যে থেকে কয়েকটা পেপার হয়তো অ্যাওয়ার্ড পাবে বা এইগোছে কিছু, টিপিক্যালি অধিকাংশ লোকজনই অলমোস্ট এগ্রি করবে যে হ্যাঁ, কিছু সংখ্যক পেপারকে অ্যাকসেপ্ট করা উচিত, হয়তো কিছু পার্সেন্টেজ অফ পেপারকে অ্যাকসেপ্ট করা উচিত, এবং কিছু গুটি কতক পেপার হচ্ছে খুবই ইনফ্লুয়েন্সিয়াল পেপার উইদিন দেয়ার সাবফিল্ডস। তারপরে তাদের মধ্যে থেকে সেই পেপারগুলো শিওরলি অ্যাকসেপ্টেড হবে, হুম এবং যে পেপারগুলো ইনফ্লুয়েন্সিয়াল উইদিন দেয়ার সাবফিল্ডস, সেই সাবফিল্ড গুলোর মধ্যে সেই পেপারগুলো ইনফ্লুয়েন্সিয়াল থাকবে, ভবিষ্যতে তাদের উপর বেস করে অনেক কাজ হবে। কিন্তু তার বাইরে যে বেশ অনেকগুলো পেপার পড়ে রয়েছে যেগুলো হয়তো ওভারঅল গুড কোয়ালিটি পেপার, কিন্তু কতগুলো অ্যাকসেপ্ট করার জায়গা নেই, বা অ্যাজ অপোজ টু হয়তো 10খানা পেপার ইনফ্লুয়েন্সিয়াল খুব সাবমিট করা হয়েছে, অ্যাওয়ার্ড দেওয়া হবে 3টে কি 4টেকে। এবার তাদের মধ্যে থেকে কোনটা অ্যাকসেপ্টেড হবে এবং কোনটা অ্যাওয়ার্ড পাবে, এটা হুম টু এ সার্টেন এক্সটেন্ট একটু র্যান্ডমনেস থাকবেই, মানে। এবং এইটা শুধুমাত্র আমাদের ফিল্ডে নয়, এটা আমার মনে হয় ইটস ট্রু ফর এনি অ্যাওয়ার্ড ইন এনি ফিল্ড, মানে অন্য যে কোনো ফিল্ডে, মানে আমরা সেটা নোবেল প্রাইজ থেকে শুরু করে হুম অস্কার যাই কিছু বলি না ট্রু কেন, যে আহ, কোনো একটা কাজ নোবেল প্রাইজ পেয়েছে মানে ইটস শিওর যে সেই কাজটা এক্সট্রিমলি ইনফ্লুয়েন্সিয়াল, সেটা না হলে সেটা নোবেল প্রাইজ পেতে পারে না। কিন্তু দ্য আদার ডিরেকশন অফ দ্য ইমপ্লিকেশন ইজ নট ট্রু, যে নট কোনো ট্রু একটা কাজ নোবেল প্রাইজ প্রাইনি বলেই হ্যাঁ সেটা ওয়ার্দি নট ওয়ার্দি অফ নোবেল প্রাইজ সেটা বলা না প্রাইজ, ইটস ভেরি ভেরি ট্রু হ্যাঁ এইখানে আমি একটা কথা বলবো যে মানে সরি জাস্ট একটা পয়েন্ট বলে নি যে সিনেমার ব্যাপারটা কি বলতো ওটার একটা আহ, প্রথম কথা সিনেমা ইজ এ ভেরি সাবজেক্টিভ থিং দ্বিতীয় কথা হচ্ছে যে আমি যে প্রোগ্রাম কমিটির কথা বলছি সিনেমার কমিটির মধ্যে ওদের মধ্যে খুব একটা ডাউট নেই সত্যজিতের সিনেমা ভালো এবার তুই বলছিস দর্শকের কাছে কিন্তু রিসার্চ তো ঠিক দর্শক মানে ওরকম ভাবে তোর হাজার হাজার লোক তোর পেপার পড়বে এরকম তো হতে পারে না ইন জেনারেল খুব রেয়ার পেপার হয়তো পড়ে আমি জানি না হয়তো কিন্তু ইন জেনারেল যেটা হয় একটা ওভারঅল কনসেনসাস থাকে আর কি এবারে যেটা হয় সত্যজিৎ রায় ভার্সেস ঋত্বিক ঘটক হলে ব্যাপারটা একটু তখন ওই সাবজেক্টিভ জায়গায় চলে যায় কারণ দুটোই খুব অন্যরকম ফ্লেভার অন্যরকম বলো এরা পারস্পরিক খুব মানে পারস্পরিক খুব শ্রদ্ধাশীল একে অপরের প্রতি ডিসপাইট দেয়ার ক্রিটিসিজম অ্যান্ড কম্পিটিশন আর কি আই গেস সেটা মানে তুই যা বললি যে কমপ্লিটলি ট্রু সেটা সবকিছুতেই আছে বাট কম্পিউটার সায়েন্স আমার মনে হয় কিছুটা মানে অ্যাটলিস্ট আমাদের ক্রিপ্টোগ্রাফি ফিল্ডে অনেক সময় দেখা যায় যে কিছুটা মার্কেট ড্রিভেন হয়ে যায় আর কি। মানে কোন জিনিসটা মানে মানে কোন জিনিসটা বেসিক্যালি ফান্ড আসছে ফর এক্সাম্পল সেই জিনিসটা কিছুটা কোম্পানি কতটা অ্যাডাপ্ট করছে এই ধরনের ড্রিভেন হয়ে যায় আর কি বাট আই গেস অ্যালগোরিদমস হয়তো ব্যাপারটা জানি না মানে আমি মানে এটা নিয়ে পরে আরো একটু ডিসকাস করতে পারি বাট সঞ্জয় দা তুমি বলো কিছু একটা হ্যাঁ, না আমি এই এই ধরো কোয়ালিটেটিভ মূল্যায়ন যেটা, সেই কোয়ালিটেটিভ মূল্যায়নটা তো ধরো একদম ছোটবেলা থেকে মানে ছাত্রাবস্থা থেকে দেখে আসছি যে স্টুডেন্টদের যারা বেশি নম্বর পায় তাদেরকে ভালো স্টুডেন্ট বলা হয়, যারা খারাপ মানে অতটা ভালো নম্বর পাচ্ছে না তাদেরকে টিপিক্যালি ভালো স্টুডেন্ট বলা হয় না। মানে তুমি তুমি যেই জাজমেন্টটার কথা বলছো যে একজন কেউ একটা প্রাইজ পেলো সেটা অবশ্যই ভালো, কিন্তু যে প্রাইজ পাচ্ছে না সে নানান কারণে, সেটা একটা ওই কমিটির ওপিনিয়নের কারণে হতে পারে বা আহ, বর্তমানে সাইন্টিফিক কমিউনিটির দূরদর্শিতার অভাবের জন্য হতে পারে, বিভিন্ন কারণে। স্টুডেন্টদের ক্ষেত্রেও আমার মনে হয় সেটা অনেকটাই ট্রু, মানে যেই স্টুডেন্ট ধরো ভালো নম্বর পাচ্ছে না তার পিছনে ওই তার মানে যেই সোশ্যাল ক্যাপিটালের অভাব বলো বা মানে বিভিন্ন কারণ থাকে, তাই না? তো এই না, 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 স্টুডেন্ট আমি মানে কমপ্লিটলি একমত এটা নিয়ে। আমি শুধু একটা জিনিস অ্যাড করতে চাই যে এই যে যেটা বললে যে এমনি সিলেকশন কমিটি বা অ্যাওয়ার্ড কমিটি বা প্রোগ্রাম কমিটি তাদের মধ্যে একটা বায়াস এমনি থাকবেই, কিন্তু সেটা হচ্ছে যে কোনো একটা বেসিক হিউম্যান একটা টেন্ডেন্সি, মানে
কোনো হিউম্যান বিং এটা বলতে পারে না যে আমি কমপ্লিটলি আনবায়াস, এবং সেটা হয়তো একেবারেই হওয়া ট্রু। সেটা যারা সম্ভাবনা। বলছে তাদের প্রতি আমার সন্দেহ জাগবে। আর আরেকটা জিনিস হচ্ছে যে হ্যাঁ, হ্যাঁ, মানে এই সময় কি সর্ট অফ ফ্যাশনেবল কোন টপিক, সেই টপিকে কাজ করলে ফান্ডিং এর চান্স বেশি, অপরচুনিটিস বেশি, সেই জিনিসটা সবসময়ই থাকে। কিন্তু আমি তার সাথে একটা জিনিস যোগ করতে চাই, সেটা হচ্ছে আহ, একজন ইন্ডিভিজুয়াল রিসার্চার বা একাডেমি তার পার্সপেক্টিভ থেকে আমার মনে হয় এই প্রত্যেকটা এক একটা ইন্ডিভিজুয়াল আউটকাম, যে আমি হয়তো একটা পেপার সাবমিট করছি, সেটা অ্যাকসেপ্টেড হবে কি হবে না, সেই পেপারটা আদৌ অ্যাওয়ার্ড পাবে কি পাবে না, বা অন্য কিছু আমার অন্য কোনো রেকগনিশন পাবো কি পাবো না, এই প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল আউটকাম, এটা হচ্ছে ইটস লাইক এ র্যান্ডম কয়েন টস উইথ সাম বায়াস। এবার বায়াস মানে হচ্ছে আমার পেপারটা যদি ওভারঅল ইনহেরেন্টলি স্ট্রং হয়, তাহলে হয়তো তার অ্যাকসেপ্ট হবার চান্স হয়তো 0.95 প্রবাবিলিটি নিয়ে, বা 0.9 বা 90% চান্স, কিন্তু আফটার দ্যাট ইটস এ কয়েন টস উইথ 90% বায়াস টু কাম আপ সাকসেস। এবং মোর অর লেস ইন জেনারেল প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল আউটকাম গুলো হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ফ্রম ইচ আদার। সুতরাং ইন দ্য লং রান কোনো একজনের কেরিয়ার যদি দেখা হয়, আমাদের ফিল্ডে এটা একটা টেকনিক্যাল টার্ম আছে হচ্ছে কনসেন্ট্রেশন বাউন্ডস বা চার্ন অফ বাউন্ডস। জিনিসটা অনেকটা চার্ন অফ বাউন্ডের মতো হয়ে যায় ইন দ্য ফলোয়িং সেন্স। আমি এভাবে এক্সপ্লেন করি যে ধরা যাক কোনো একটা কয়েন টস করা হলো, তার 50% চান্স হেডস হবে, 50% চান্স টেলস হবে। এবার আমি যদি 10 বার সেই কয়েনটা টস করি, আমার মনে হবে যে ঠিক আছে, হয়তো মোস্ট লাইকলি আমি 5টা হেড 5টা টেলস পাবো, কিন্তু যদি আমি তার বদলে 7টা হেড 3টে টেলস পাই, আমার খুব একটা অবাক লাগবে না, হতেই পারে 10টা করেছি। কিন্তু আমি সেই কয়েনটাই 10 লক্ষ বার টস করলাম, করে আমি যদি দেখি যে আমার নাম্বার অফ হেড ইজ নট ভেরি ক্লোজ টু 5 লক্ষ বার, আই উড বি ভেরি সারপ্রাইজড। এবং এই জিনিসটাকে কোয়ান্টিফাই করে হচ্ছে সামথিং দ্যাটস কল্ড চার্ন অফ বাউন্স ইন আওয়ার ফিল্ড। আমার মনে হয় একজন ইন্ডিভিজুয়ালের কেরিয়ারে যে প্রত্যেকটা ডিসিশন হচ্ছে বা আউটকাম হচ্ছে র্যান্ডম, কিন্তু টেকেন অ্যাজ অ্যান এগ্রিগেট ওভার এ লার্জ স্ট্রেচ অফ টাইম, দ্য aggregate outcome is quite tightly concentrated with high probability around wherever probably the individual should have been in that long stretch of time. আমি তোমার সাথে অ্যাবসলিউটলি এগ্রি করছি, কিন্তু তার সাথে একটা বোধহয় পারহ্যাপস কথা অ্যাড করা দরকার। সেটা হলো যে আহ, মানে যারা ধরো আর্লি ক্যারিয়ার একাডেমিক এবং এই ধরনের কোনো একটা জায়গায় তারা বর্তমানে অবস্থিত, যেখানে তারা আইদার সেই এক্সপোজারটাই পায়নি যাতে ওই টেনাসিটিটা তাকে দেখাতে হবে, বা তার সেই সুযোগটাই আর তার কাছে থাকছে না, যে মানে তার হতে ইচ্ছে আছে, সে বুঝতে পারছে তাকে টেনাসিটি দেখাতে হবে টু টু বি কনসিস্টেন্টলি টসিং দ্য কয়েন, এবং মানে উইথ উইথ অল দ্য ডেডিকেশন, যাতে ওই 0.95 প্রত্যেকটা কয়েনের প্রবাবিলিটি 0.95 হয়। সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে প্রিএমপ্টেড হয়ে যায়। এবং আবার আবার ওই ছাত্র অবস্থার পড়াশোনার কথায় ফিরে যাই, এরকম অনেক স্টুডেন্ট হয়তো ছোটবেলা থেকে তারা হয়তো মোটিভেটেড হচ্ছে, পড়াশোনা করার দরকার, মানে সেলফ মোটিভেশনের কথা বলছি, কিন্তু পারিপার্শ্বিকতাটা এমন যে সে আর বেশি দিন পড়াশোনাটা করতেই পারলো না। এবং রিসার্চের ক্ষেত্রে ইটস ভেরি সিমিলার আই থিঙ্ক, মানে ধরো এবং প্রত্যয় যেটা বলছিল, মানে কিছু কিছু ফিল্ডে এরকম যদি হয়ে যায় যে সেই ডিসিপ্লিনের বেশিরভাগ প্রবলেমস যেগুলো পারসু করা সম্ভব হচ্ছে, দোজ আর দ্য ওয়ান্স উইচ আর কাইন্ড অফ মানে লালিত পালিত বাই দ্য ইন্ডাস্ট্রি। সেই ধরনের যদি কোনো একটা ডিসিপ্লিন হয়ে যায়, সেক্ষেত্রে ওই ইন্ডিপেন্ডেন্ট রিসার্চের জায়গাটা দিন দিন কমতে থাকে, এবং কোন জিনিসটা প্রাইজ আলটিমেটলি পাবে, কোন জিনিসটা আলটিমেটলি ওই সায়েন্টিফিক ফিল্ডে প্রাধান্য পাবে, সেটা কিন্তু অনেকটাই ক্যাপিটাল ড্রিভেন হয়ে যায় আর কি। মানে আমি এটা কন্ডিশনাল প্রবাবিলিটি আর কি, মানে কন্ডিশন হ্যাঁ, অন দ্যাট। একদম। মানে আমার মনে হয় শাওনের কথাটা খুব ভেরি ট্রু, চার্ন অফ বাউন্ডের ব্যাপারটা ওভারঅল অ্যাভারেজে ওইটার কাছাকাছি বিলং করে। বাট আমার মনে হয় যে আমি সঞ্জয়দার সাথে এগ্রি করবো যে ওইটার একটা একটা সার্টেন ওই 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 এটা থ্রেশোল্ড আছে, ওইটা থ্রেশোল্ডটা ক্রস, ওই থ্রেশোল্ডের আগে ব্যাপারটা ওই যেটা হয় অনেকের, যে ওই ওই মানে সাপোজ তোর খারাপ রেজাল্ট গুলো শুরুতে এলো কেরিয়ারের, এইটা কিন্তু খুব ম্যাটার করে যায় অ্যাকচুয়ালি। মানে আমি এখন মানে আই ক্যান সাস্টেন মাচ মোর ফেলিয়ার্স অ্যাকচুয়ালি, টু বি অনেস্ট। না, এটা এটা তো আবার আমার কোনো দ্বিমত নেই, মানে সঞ্জয় দা যেটা বললো তার সাথে। অফকোর্স ওভারঅল কোন টপিকের ওপর ফান্ডিং আসবে সেটা অনেকটাই হচ্ছে আউটসাইড অফ ওয়ান ইন্ডিভিজুয়াল রিসার্চার্স কন্ট্রোল, সেটা নিয়ে তো কিছু করার নেই। আহ, দুটো জিনিস আরো বলতে পারি। একটা হচ্ছে যে
অফকোর্স একটা রেগুলার পার্মানেন্ট পজিশন পেয়ে যাবার পর সেটা পাওয়ার আগে পর্যন্ত ব্যাপারটা অন্য থাকে যে হ্যাঁ আমায় তো একটা ফ্যাকাল্টি পজিশন পেতে হবে, তার জন্য আমায় যা কিছু করার করতে হবে। কিন্তু একবার একটা পার্মানেন্ট বা রেগুলার ফ্যাকাল্টি পজিশন পেয়ে যাবার পর এই ধরো অ্যাওয়ার্ড বা এমনি রেকগনিশন সেগুলো পেলে ভালোই লাগে, কিন্তু আমার মনে হয় না সেটা কখনো খুব প্রাইমারি মোটিভেশন হওয়া উচিত বলে। এবার কেউ যদি ধরো বলে যে সেটা আমার কাছে একেবারেই কোনো মোটিভেশন নয়, সে হয়তো মিথ্যে কথা বলছে। যে এমনি রিকগনিশন পেলে কার না ভালো লাগে, সবারই ভালো সবারই লাগে ভালো। একদম হ্যাঁ, 100%। কিন্তু আমার মনে হয় না যে ইফ দ্য প্রাইমারি মোটিভেশন ইজ যে হ্যাঁ আমায় জাস্ট রেকগনিশন পেতে হবে, মানে সেটার জন্য এমনি একাডেমিয়াতে এমনিতেও খুব বেশি রেকগনিশন নেই। মানে নিজের এরিয়ায় গুটি কতক 12 জন লোকজন হয়তো জানে যে কি কাজ হ্যাঁ, করছি, মানে তার বদলে কোনো অন্যান্য কোনো ফিল্ডে না, গেলে তুই মানে একাডেমিয়ার বাইরে। গ্রিগরি পেরেলম্যান না হলে তো রেকগনিশন পেলে ভালোই লাগবে। এবার সেটা সেটা হচ্ছে একটা, আর সেকেন্ড আরেকটা জিনিস হচ্ছে সঞ্জয় যা যেটা বললো সেটাকে জাস্ট পুরোপুরি অ্যাকসেপ্ট করেই বলছি। আমি এটা এমনি দেখেছি যে টিপিক্যালি এমনিতে যারা খুব এক্সট্রিমলি গ্রেট রিসার্চার্স তাদের একটা মানে আমার চারপাশে আমি যাদের দেখতে পাই, মানে হুম আই লুক আপ টু, তাদের একটা ট্রেট আছে যেটা আমার মনে হয় খুব কমন। ইটস হাউ দে হ্যান্ডেল ফেইলিয়ার্স। ইন দ্য সেন্স যে লুকিং ব্যাক আমি হয়তো 10 বছর আগে দেখতে পারি যে আমার একজন কলিগ, সে হয়তো এখন আমাদের এই ফিল্ডে অত্যন্ত ফেমাস একজন রিসার্চার, 10 বছর আগে সেটাকে দেখতে পারি সে হয়তো দ্যাট পার্সন জাস্ট ওয়েন্ট থ্রু ওয়ান ফেইলিয়ার, যেখানে অন্য কেউ থাকলে সে হয়তো খুবই বিমর্ষ হয়ে পড়তো যে এই আমি এত True. কিছু করে এই জিনিসটা সাবমিট করলাম, রিজেক্ট হয়ে গেল, বা কিছুই আমি কোনো রেকগনিশন পেলাম না, বাট আই ডিজার্ভ ইট, আমি ইট ওয়াজ এক্সট্রিমলি গুড, কেন পেলাম না? এবার তাদের এই ট্রেডটা থাকে হচ্ছে যে ঠিক আছে এইটা পেলাম না, এটাকে এইভাবে ট্রিট করা যে হ্যাঁ অফকোর্স এর মধ্যে তো একটা র্যান্ডামনেস রয়েইছে, কিছু করার নেই, আমায় যেটা করতে হবে আমায় এটা পর পর 3 বার 4 বার 5 বার এরকম করে যেতে হবে, তাহলে ইন দ্য লং রান ইট পেজ অফ। কিন্তু ওই একই সিচুয়েশনে অন্য কেউ হয়তো থাকলো যে হয়তো খুবই বিমর্ষ হয়ে পড়লো যে দুস তাহলে আর এটা করে আর কোনো লাভ নেই। তো চলতি ভাষায় এটাকে বলে ঘাঁটামো। তে- মানে ভালো রিসার্চার হওয়ার জন্য ওই মানে প্রচন্ড একটা গাঁট মানে হওয়ার খুব প্রয়োজন আর কি। যে মানে সায়নজি বললে যে পার্মানেন্ট পজিশন, দ্যাট ইটসেলফ ইজ মানে এই মুহূর্তে তো গোটা পৃথিবীর একাডেমিয়াতে এই পার্মানেন্ট পজিশন, দ্য নোশন অফ আ পার্মানেন্ট পজিশন ইজ স্লোলি গেটিং কি বল উইদার্ড বাই আপ। দ্য ওয়ে, আমেরিকায় থিংস আর কমপ্লিটলি ডিফারেন্ট। মানে সামার অ্যাকচুয়ালি আজকের সকালের পেপারেই খবর, গতকালের খবর, এটা অভিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং ওনার মানে এস্থার ডুফ্লো, রিসার্চার কাপল, মানে দে আর মুভিং ফ্রম দ্য ইউএস টু জুরিক। একদম। যাই হোক, হ্যাঁ, এবার মানে আমি যেটা বলছি সেটা হলো যে আমি যদি সাফিসিয়েন্টলি এস্টাবলিশড হয়ে যাই বাই চয়েস, আমি অন্য কোথাও মুভ করছি, সেটা তো একরকম। আর একটা হলো যে আমি মুভ করতে চাই না, আমাকে একটা পার্মানেন্ট পজিশন দেয়া হয়েছে, কিন্তু সমাজ বা আমাদের যা আর্থসামাজিক পরিস্থিতি তাতে আমার চাকরিটা হয় এমন একটা জায়গায় গিয়ে পৌঁছলো যেখানে আমাকে যেই আমার ইনিশিয়াল কন্ট্রাক্টে আমার যা এগ্রিমেন্ট ছিল যে আমি যা যা করব, সেইখান থেকে সেই মানে কন্ট্রাক্টটা ইভেনচুয়ালি গেটস মর্ফড ইনটু সামথিং যেটা আমি করতে চাই না। সেইটা একটা। আর একটা হলো যে ওই আর্থসামাজিক পরিস্থিতি এমন হয়ে গেল যেখানে আমি আর অ্যাকচুয়ালি ওই চাকরিটা করতেই পারলাম না, বা আমার থেকে চাকরিটা ছিনিয়ে নেওয়া হলো, বা আমার চাকরিটা চলে গেল। তো এই বিষয়টাতে মানে একটা জিনিস যেটা এটার ফলে হচ্ছে বলে আমার মনে হয়, আমি ইউকে কে আপাতত মাথায় রেখেই কথাটা বলছি, সেটা হলো যে সাধারণভাবে যারা রিসার্চার তারা ওই নিজের পজিশনটাকে কোনোভাবে বাঁচিয়ে রাখার জন্য এবার একটা ওই মরিয়া হয়ে পড়েছে আর কি। যে মানে এবার তাহলে আমি যেন আমার পজিশনটা আমার থাকে, এবং ভালো ইউনিভার্সিটিতে পজিশন যদি মেনটেন করতে হয় তাহলে আমাকে প্রচুর পাবলিশ করতে হবে। এবার সেই পাবলিকেশন, ভালো পাবলিকেশন, প্রচুর পাবলিকেশন, এই যে একটা র্যাট রেস, সেইটা কিন্তু আরো মানে প্রবলভাবে চলছে আর কি। মানে বা বা মানে আরো আরো মানে ম্যাগনিফাইড হচ্ছে এই র্যাট র্যাট রেসটা, মানে যেটা আমার মতে ইজ ভেরি আনফর্চুনেট। এই পার্মানেন্ট পজিশনে এই যে ভালো রিসার্চ করার জন্য যে একটা ঠান্ডা মাথায় কোনো দুশ্চিন্তা না রেখে একটা পরিবেশ পরিস্থিতির প্রয়োজন, সেটা কিন্তু দিন দিনে ইট ইজ ইরোডিং অ্যাওয়ে, মানে উইচ ইজ ভেরি আনফর্চুনেট। আমি জাস্ট এইটাই ওই তোমার পার্মানেন্ট পজিশনের কথা এটাই মাথায় এলো। হ্যাঁ, আবার তুমি যেটা বললে সেটা নিয়ে কোনো দ্বিমত নেই। আমার মনে হয় ওভারঅল
ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে ইন জেনারেল এই মুহূর্তে একাডেমিয়ার পক্ষে বাজে সময়, মানে আজ থেকে 10-15 বছর আগে যা ওয়ার্কিং কন্ডিশনস ছিল, অলমোস্ট সবকটা দেশই, প্রবাবলি একটা দুটো এক্সেপশন আছে, এখন কম্পেয়ার করলে দেখা যাবে যে ওয়ার্কিং কন্ডিশনস তার থেকে বেশ নন ট্রিভিয়ালি খারাপ, এবং তার জন্য যে আলাদা যে স্ট্রেস আসে সেটা তো আমি পুরোপুরি একমত। আমি শুধু এই পার্সপেক্টিভটা যোগ করতে চাই যে আমার এক সময় মাঝে মধ্যে মনে হতো যে এমনি যে কোনো একাডেমিক লাইফে অন্য অনেক কিছু নিয়ে ফ্রাস্ট্রেশন থাকে, এমনি পেপার বা গ্রান্ট হ্যানা ত্যানা এগুলো নিয়ে। এবার এটাই আমি ভাবতাম যে ঠিক আছে, আমি হয়তো একাডেমিতে জয়েন করেছিলাম যে জাস্ট ঠান্ডা মাথায় নিজের মনে রিসার্চ করব বলে, তারপরে এই অ্যাডিশনাল এত কিছু প্রেশার নিয়ে আমায় ডিল করতে অ্যাডমিন হচ্ছে কেন? হ্যাঁ, তা অ্যাডমিন অ্যাডমিন কাজ। এগুলো হুম। নিয়ে ডিল করতে হচ্ছে কেন? তারপরে আমি ভাবলাম যে যদি অন্য কোনো একটা প্রফেশন দেখা যাক, যেটাকে হয়তো আমি খুবই অত্যন্ত ক্রিয়েটিভ একটা প্রফেশন হিসেবে মনে করব, হয়তো নভেলিস্ট, বিইং এ রাইটার। এবার আলটিমেটলি জাস্ট একটা সত্যি একটা বড় উপন্যাস লেখা বা একটা কিছু ভালো লেখা, এটা অত্যন্ত ক্রিয়েটিভ একটা প্রসেস, এবং তার মধ্যে দিয়ে দারুণ ইন্টেলেকচুয়াল একটা স্যাটিসফ্যাকশন নিংড়ে নেওয়া যায় যারা এগুলোতে ডিভোটেড। কিন্তু পুরো ইতিহাস জুড়েই সেটা দেখা গেছে, শুধু এখন নয়, যারা অ্যাকচুয়ালি প্রফেশনাল রাইটার হতে যায় তারা শুধু আমি জাস্ট ভাববো, ভেবে একটা কিছু লিখবো এবং ইন্টেলেকচুয়াল স্যাটিসফ্যাকশনটাই আমার সব, সেই দিয়ে হয় না। তাদের সামলাতে হয় যে পাবলিশার তারা দিচ্ছে 1 সপ্তাহের মধ্যে আমাদের একটা বই ছাপুন, নাহলে হবে না। তাদের ভাবতে হয় হচ্ছে এই সময় লোকজন কি খাবে, পাবলিশার হয়তো বলছে অন্য আরেকজন লেখক ওই টপিকের ওপর লিখে প্রচুর বই বিক্রি হচ্ছে, আপনি তো যে টপিকের ওপর লিখছেন কিছুই হচ্ছে না। এবং সেটা আমার মনে হয় মানে হয়তো সেই দস্তেভস্কির সময় থেকে শুরু করে এখনো অব্দি সবসময়ই সেটা ট্রু। এবার সেই সেন্সে যদি একজন রাইটার বা নভেলিস্টের সাথে এখনকার যে একাডেমিক প্রফেশনকে আমি যদি কম্পেয়ার করি, এবং সেই স্পিরিটে যদি নিই যে হ্যাঁ আলটিমেট প্রসেসটা হচ্ছে খুবই ইন্টেলেকচুয়ালি স্যাটিসফাইং, কিন্তু তার চারপাশে অন্য অনেক কিছু থাকবে যেগুলো স্ট্রেসফুল, সেই দিক থেকে স্টিল একাডেমিয়া এখনো আমার মনে হয় অনেক বেটার কম্পেয়ার টু বিইং এ রাইটার অর বিইং এ নভেলিস্ট, তাদের যে স্ট্রেস নিয়ে ডিল করতে হয়। কিন্তু কিন্তু এই এই ব্যাপারটা কি বেড়েছে আগের তুলনায়? কেননা মানে আস্তে আস্তে এটা যে কনজাম্পশন বেড়েছে, মানুষের মানুষের কনজাম্পশন করার প্রবণতা এবং করানোর প্রবণতা মানে পাবলিশারদের বা মানে যেখানে যে কন্ট্রোল করে আর কি কনজাম্পশন পুরো চেইনটাকে। হ্যাঁ, তো এর ফলে যেরকম মানে এই পাবলিশিং কালচার নিয়ে যে সঞ্জয়দা বললো, এটা তো এখন সবাই বলছে। মানে আমরা যদি দেখি গোয়িং ব্যাক টু মানে বা আর একটু পরেও যদি আসি গুডেলের সময় বা ওইরকম সময়, ইনফ্যাক্ট জন ন্যাশ যখন কাজ করেছে মানে বিউটিফুল মাইন্ড ইত্যাদি সিনেমা আমরা দেখেছি যে খুব কম পাবলিশ করতো, কিন্তু তুই যদি দেখিস মানে নাম্বার অফ পাবলিকেশন খুব কম। বা পেরিলম্যান তো একটা এক্সেপশন, ওটা আর ধরে লাভ নেই, 3টে পেপার লিখে তারপরে বনবাসে চলে গেছেন। কিন্তু মানে ওভারঅল মানে এখনকার যেরকম নাম্বার অফ পাবলিকেশন, মানে এখন যদি গুগল স্কলার দেখা যায় যে লোকের নাম্বার অফ পাবলিকেশন এইচ ইন্ডেক্স ইত্যাদি মানে প্রচন্ড হাই আর কি, কম্পেয়ার টু হয়তো একজন রিসার্চ। ইনফ্যাক্ট মজার ব্যাপার হচ্ছে যে এইটা একটা আর্টিকেল পেয়েছিল মনে হয় পিটার হিগস যখন নোবেল পেয়েছিলেন হয়তো কয়েক বছর আগে, একটা আর্টিকেল বেরিয়েছিল যে পিটার হিগস মানে যেই সময় মানে উনি বোধহয় বলেছিলেন যে এখনকার মানে উনি তো অনেক বয়স্ক, তো উনি বলেছিলেন যে এখনকার মানে এনভায়রনমেন্টে আই কুড নট হ্যাভ সার্ভাইভড। তো এইটাও বলেছিলেন অ্যাকচুয়ালি যে এত ওই পাবলিকেশন প্রেশার, কেননা ওই দীর্ঘদিন ধরে মানে একটা জিনিস নিয়ে পড়ে থাকা এবং মানে উইদাউট এনি মানে এক্সপেকটেশন অফ রিটার্ন। ইনফ্যাক্ট হালে আমরা যদি অ্যান্ড্রু ওয়াইলস এর ফেমাস ফার্মাস লাস্ট থিওরম সলভটার কথাও ভাবি আর কি, তো বেসিক্যালি মানে এই ট্রেন্ড গুলো কি, হ্যাঁ মানে এই ট্রেন্ড গুলো কি আস্তে আস্তে কমে গিয়ে একটা মানে আমার মনে হয় ওভারঅল সব ক্ষেত্রে সেটা ইনক্লুডিং লিটারেচার এবং ইনক্লুডিং মিউজিক মানে যেগুলো প্রচন্ড ক্রিয়েটিভ ফিল্ড আর কি, হ্যাঁ সেই সব ক্ষেত্রেই একটা হয়তো শর্ট টার্ম মানে প্রোডাকশনের একটা জিনিস কি দেখা যাচ্ছে, মানে এইটা আমার একটা অবজারভেশন আর কি। না, আমি একমত। আহ, মানে আবার এটা নিয়ে কোনো আহ, আমার এগেনস্ট এটা নিয়ে কিছু বলার নেই, কিন্তু একটা দুটো জিনিস যেটা অ্যাড করতে পারি সেটা হচ্ছে যে 1940-50 সাল নাগাদ তখন জাস্ট একাডেমিকদের সংখ্যা অনেক কম ছিল হুম। এখনকার তুলনায়। মানে জাস্ট দ্য শিয়ার নাম্বার অফ পিএইচডি স্টুডেন্টস একাডেমিক্স হয়তো এখন আর True. তার থেকে 20 গুণ 30 গুণ বেশি। আরো বেশি হবে, দ্বিতীয় হ্যাঁ। দ্বিতীয় আরেকটা জিনিস হচ্ছে, এক সেকেন্ড স্যার, একটু ইন্টারাপ্ট করছি, কিন্তু ধরো মানে পৃথিবীর পপুলেশনের অনুপাতে সেটা কতটা, সেটাও কিন্তু একটা মানে
পয়েন্ট অফ কি বলবো আর কি অবজারভেশন। মানে তুমি সংখ্যায় হয়তো বলছো যে হ্যাঁ মানে অনেকটাই বেড়েছে, কিন্তু যতজন মানুষের এডুকেশন দরকার এবং সেই এডুকেশনটাকে সাপোর্ট করার জন্য যে রিসার্চারদের বেসটা দরকার, সেই অনুপাতগুলো কি অ্যাকচুয়ালি বেড়েছে না কমেছে আমি জানি না, আমার জানা নেই। মানে শুধু সংখ্যাটা দিয়ে কি অ্যাকচুয়ালি ইভ্যালুয়েট করা উচিত? হ্যাঁ, আমি বলবো অনুপাতটা আমি জানি না, না জেনে বলতে পারবো না, কিন্তু শুধু সংখ্যাটাই যে পরিমাণে বেড়েছে, দ্যাট ইটসেলফ ক্রিয়েটস সাম ভেরি সিগনিফিক্যান্ট প্রেশার। মানে কোনো একটা একাডেমিক রিসার্চ কমিউনিটি, তাতে যদি একটা কনফারেন্সে আজ থেকে 50 বছর আগে 100টা পেপার সাবমিটেড হতো, হয়তো 20টা অ্যাকসেপ্টেড হতো। এখন তার বদলে যদি যে মুহূর্তে সেখানে 1000খানা 2000খানা পেপার সাবমিটেড হবে, সেই প্রোগ্রাম কমিটির যে চেয়ার, সেই চেয়ারের সংখ্যা তো আর 20 জন হয়ে যাবে না, চেয়ারের সংখ্যা 2-3 জনই থাকবে। তাকে যে প্রসেসটার মধ্যে দিয়ে যেতে হবে, আমার মনে হয় ইটস ইরেসপেক্টিভ অফ অনুপাতে বেড়েছে কি বাড়েনি, এটা একটা। দ্বিতীয় আরেকটা হচ্ছে 1950-60 সাল নাগাদ বা 70 সাল নাগাদ, এটা ইন্ডিয়া এবং আমার ধারণা এটা ইউএস ইউরোপ সব জায়গাতেই সত্যি, কেউ একজন হায়ার এডুকেশনে যাচ্ছে, গিয়ে রিসার্চ করছে, করে কিছু আউটপুট করছে, এটার অলমোস্ট একটা প্রি রিকুইজিট থাকতে হচ্ছে তাকে খুব সচ্ছল একটা ঘর থেকে যেতে হবে। সেটা না হলে, অ্যাটলিস্ট এখন আমি বলছি না যে প্রচুর গরিব ঘর থেকে লোকজন যাচ্ছে, কিন্তু এখন অ্যাটলিস্ট মিডল ক্লাস বা লোয়ার মিডল ক্লাস লোকজনও কোনো একটা হায়ার এডুকেশন মানে সেই ফিজিবিলিটিটা তার কাছে রয়েছে, সে গিয়ে একাডেমিক হতে পারে, সে গিয়ে ফ্যাকাল্টি হতে পারে। 1950 সালে একটা টপ ইউএস ইউনিভার্সিটিতে, হয়তো ফিজিক্স ডিপার্টমেন্টে হয়তো বাঘা বাঘা সব ফিজিসিস্টরা বসেছিলেন, কিন্তু তাদের যদি তুমি ব্যাকগ্রাউন্ড দেখো, তো এই ব্যাকগ্রাউন্ডটা হয়তো হচ্ছে যে দে কেম ফ্রম টপ 1% অফ দ্য ইউএস পপুলেশন। সেটা না হলে কেউ অ্যাফোর্ডই এটা করতে পারতো না। এবার এবং এটা কিন্তু শু- তার আগের থেকে অন্যান্য অনেক ফিল্ডেও ট্রু। মানে আমি এটা যেমন এভাবে ভাবি, ধরো বার্ট্রান্ড রাসেল, আহ, রবীন্দ্রনাথ, মানে তারা যে ফ্যামিলি থেকে এসেছেন, তাদের যা সম্পত্তি বা মানে অর্থবল যা ছিল, সোশ্যাল সেটা ক্যাপিটাল, হচ্ছে, শুধু পয়সা এবং না। সোশ্যাল ক্যাপিটালও যা ছিল, সেটা টপ 1% তো নয়, ছেড়েই দাও, আমার তো মনে হয় হয়তো টপ 0.01% অফ দ্যাট কান্ট্রি, সেটার মধ্যে থেকে না হলে বার্ট্রান্ড রাসেল বা রবীন্দ্রনাথ হওয়া যায় না সেই যুগে। এখন সেই রকম একটা ইনফ্লুয়েন্সিয়াল পজিশনে যাওয়াটা তুলনামূলকভাবে একটু বেশি ফিজিবল কম্পেয়ার টু যারা হচ্ছে একদম চূড়ান্ত বড়লোক ঘর থেকে আসেনি তাদের পক্ষে। এটা হচ্ছে একটা অ্যাডভান্টেজ। ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে তুমি যেটা বললে যে হ্যাঁ অফকোর্স, মানে জাস্ট একটা প্রচুর পেপার লিখতে হবে, শুধু এইচ ইন্ডেক্স দেখতে হবে, সেটা তো খুবই সুপারফিশিয়াল একটা মেট্রিক। মানে হুম জাস্ট সেটা কখনোই কারোর প্রাইমারি মোটিভেশন হওয়া উচিত না। হুম আর আমি, হ্যাঁ, আর আমি এইভাবে জিনিসটাকে ভাবার চেষ্টা করি যে আমি একজন ইন্ডিভিজুয়াল রিসার্চার, তার লিগাসি কি হতে পারে। আমার কাছে এই তুলনাটা খাটে যে ইউরোপে বড় বড় ক্যাথিড্রাল যদি দেখি, বা ইন্ডিয়াতে অনেক পুরনো ইমারত যে বা মন্দির যেগুলো গড়ে রয়েছে, যেগুলো হয়তো 1000 বছর ধরে রয়েছে, এবার দে হ্যাভ এ লাস্টিং লিগাসি। আজকেও লোকজন এসে সেগুলো দেখছে, দে আর গেটিং অস্ট্রাক বাই লুকিং অ্যাট দোজ স্ট্রাকচার। এবার যারা ওই ইমারতগুলো তৈরি করেছিল, তাদের কজনের নাম লোকে মনে রাখে? কেউই জানে না। কিন্তু আমার মনে হয় একজন ইন্ডিভিজুয়াল একাডেমিক কোনো একটা পার্টিকুলার ফিল্ডে কাজ করছে, তার রোলটা হচ্ছে গিয়ে বেসিক্যালি ওই টাইপের একটা ক্যাথিড্রাল তৈরি হচ্ছে হুইচ উইল সার্ভাইভ দ্য টেস্ট অফ টাইম। সেই ক্যাথিড্রালের হয়তো 3-4টে ইঁট সে গেঁথে দিয়ে গেল, এবং তার নাম কেউ মনে রাখবে না, কিন্তু সেই ক্যাথিড্রালটা 500 বছর পরেও লোকজন হোপফুলি স্টাডি করবে। এবং আমি নিজে হয়তো গ্রাফ অ্যালগরিদমসে আমি কাজ করি, আমি গ্রাফ অ্যালগরিদমসটাকে সেরকম ক্যাথিড্রাল হিসেবে ভাববো, এবং আমার নিজের কন্ট্রিবিউশন হচ্ছে হয়তো সেই ক্যাথিড্রালে কয়েকটা ইঁট গেঁথে দিয়ে দেওয়া নিজের লাইফ টাইম। এবার এই স্যাটিসফ্যাকশনটা অন্যান্য ফিল্ডে, মানে আউটসাইড অফ ভেরি ক্রিয়েটিভ ডিসিপ্লিনস, মানে পাওয়াটা খুব মুশকিল, আমি সেটা বলতে পারি। এই এই যে দ্যাটস আ ভেরি নাইস ওয়ে টু পুট ইট। হ্যাঁ হ্যাঁ, এই যে ধরো মানে লেগাসির কথা বলছো, এইটা মানে খুব ইন্টারেস্টিং যে যেই যেই সংখ্যক রিসার্চার এখন, তাদের তো সার্ভাইভালের কথার মানে সার্ভাইভালের যে প্রশ্নগুলো সেই বা চ্যালেঞ্জগুলো, সেই চ্যালেঞ্জগুলো মানে সম্মুখীন যখন হচ্ছেন তারা, সেই সময় কি তাদের অ্যাকচুয়ালি লেগাসি নিয়ে ভাবার খুব একটা আদৌ অপরচুনিটি আছে? মানে লেগাসি নিয়ে ভাবা মানে আগেকার আগেকার যারা গবেষক, তাদের মধ্যে লেগেসি নিয়ে ভাবাটা
ওয়াজ নট রিয়েলি আ লাক্সারি বিকজ তাদের ওই মানে সোশ্যাল বা ইকোনমিক ক্যাপিটালটা ছিল। এখনকার যারা মানে বর্তমানে যারা গবেষণা করছেন তাদের সেই লাক্সারিটা কি অ্যাকচুয়ালি আছে টু টু কেয়ার অ্যাবাউট লেগেসি, মানে আমি ওই র্যাট রেসে দৌড়বো না, আমি আমার লেগেসিটার, আমি দ্য লেগেসি দ্যাট আই এম লিভিং বিহাইন্ড অ্যাজ এ রিসার্চার, আমি আমি সেইটা নিয়ে ভাববো। দিস সিমস লাইক আ লাক্সারি নাওয়াডেজ, মানে এইটা আমার মনে হয় খুব বেশি লোক করার সুযোগ পান না, মানে খুব বেশি মানুষ, খুব বেশি গবেষকরা এটা করার সুযোগ পান না। টপ জায়গায় যেখানে তাদেরকে সেই কুশনটা তারা পাচ্ছেন রেসপেক্টিভ ডিপার্টমেন্ট থেকে, সেইখানে হয়তো তারা করতে পারছেন, কিন্তু আহ, মানে অন অ্যান অ্যাভারেজ আমি যদি দেখি লেগেসি নিয়ে ভাবার, এবং সদিচ্ছা নেই এরকম কিন্তু নয়। আমি প্রচুর আমার যারা কলিগ আমি তাদের সাথে কথা বলে দেখেছি, তারা সবাই বলেন যে আরে তুমি যেগুলো বলছো এগুলো তো সবই ঠিক আছে, কিন্তু এই করতে গেলে আমার চাকরিটা থাকবে কি, বা সার্ভাইভাল হয়ে আছে। হ্যাঁ, হ্যাঁ, এখন এখন ইট ইজ মোর অফ আ সার্ভাইভাল কোয়েশ্চেন। মানে সেটা হয়তো জেনেরিক্যালি ট্রু নয়, বাট এটা হয়তো একটা বড় অংশের কাছে মানে জাস্ট অ্যানাদার জব অ্যান্ড ইউ হ্যাভ টু সার্ভাইভ অ্যান্ড দ্যাটস ওয়াই ইউ হ্যাভ টু পাবলিশ অ্যান্ড মানে সেই ব্যাপারটা মানে চলে আসে। অ্যাবসলিউটলি এক্সেপশন সার্টেনলি আছে, আমি একবারও বলছি না সবাই এইভাবে চিন্তা করেন, কিন্তু হুম। মানে একাডেমিয়া হ্যাজ বিকাম মোর অফ আ সার্ভাইভাল চ্যালেঞ্জ দ্যান অ্যান একাডেমিক বা অ্যান ইন্টেলেকচুয়াল চ্যালেঞ্জ। আমার আমার তো অন্তত সেটাই মনে হয়, মানে উইচ ইজ ভেরি আনফর্চুনেট। এবার একটা জিনিস বলবো, যে এটা যে হয়েছে সেটার জন্য একাডেমিয়া খুব ইউনিক কোনো সিচুয়েশনে নেই, এটা কিন্তু অন্য অনেক প্রফেশনেই হয়েছে। যদি জার্নালিজমের কথা ভাবো, যে আমি যখন বড় হয়ে উঠছি তখন আমি মনে মনে ভাবতাম একটা জার্নালিস্ট হওয়া, একজন ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট হওয়া মানে তার থেকে বড় প্রফেশন আর কি হতে পারে। কিন্তু অ্যাকচুয়ালি যারা এখন জার্নালিজমে যাচ্ছে তাদেরকে যে ওয়ার্ক এনভায়রনমেন্ট নিয়ে ডিল একেবারেই। করতে হয় তার তুলনায়, এবং সেটা যারা রাইটার হতে চায়, যারা নভেলিস্ট হতে চায়, তাদেরও যাওয়া হয়েছে, মানে সেক্ষেত্রে একাডেমিয়া খুব একটা ইউনিক সিচুয়েশনে নয়। এবং এটার জন্য গ্লোবালি মানে আবার অলমোস্ট ইন্ডাস্ট্রিয়ালাইজ সব কটা দেশেই অবস্থাটা, ট্রেন্ডটা একই দিকে। হুম, ট্রু ট্রু। আচ্ছা, আমরা একটুখানি ডিসকাস করতে পারি যে মানে এই যে তুই এতগুলো এরিয়ার মধ্যে মানে হাউ ডিড ইউ কনভার্জ। আমি জানি যে তোর পিএইচডির সময় তুই অন্য টপিকে মোস্টলি কাজ করতিস, রাইট? তো হ্যাঁ, এই ব্রিফলি যদি রিসার্চ জার্নিটা একটু বলিস। আমি আমার পিএইচডি ছিল হচ্ছে অ্যালগরিদমিক গেম থিওরিতে। সেটা হচ্ছে বেসিক্যালি অ্যাট দ্য ইন্টারসেকশন অফ ম্যাথামেটিক্যাল ইকোনমিক্স অ্যান্ড থিওরিটিক্যাল কম্পিউটার সায়েন্স। হুম এবার পিএইচডি পরে আমি যখন পোস্ট ডক করি তখন থেকে আমি ডাইনামিক গ্রাফ অ্যালগরিদমসে সুইচ করি, উইচ ইজ এ ডিফারেন্ট সাবফিল্ড ইন হুম টিসিএস। এবার তার একটা মেন কারণ ছিল, আমি এটা এটা ডিফারেন্ট এরিয়া অফ থিওরিটিক্যাল কম্পিউটার সায়েন্সে ডিফারেন্ট লট অফ লাইক কি বলবো কালচার রয়েছে। অ্যালগরিদমিক গেম থিওরিতে দ্য ডিল ইজ যে ইউ হ্যাভ টু পোজ এ নাইস কোয়েশ্চেন, এ নাইস মডেল, এবং সেটা ইন জেনারেল ম্যাথামেটিক্যাল ইকোনমিক্সেও তাই। যে কোনো একটা পেপার হলে বেসিক্যালি প্রথমে পাতার পর পাতা ধরে টু মোটিভেট দ্য মডেল টু আস্ক দ্য রাইট কোয়েশ্চেন্স, আর তারপরে হচ্ছে ইউ প্রুভ সামথিং অ্যাবাউট দিস। ওয়ারেজ এখন আমি যে টাইপের কাজ করি, ডেটা স্ট্রাকচারস, অ্যালগরিদমস, সেই ফিল্ডে প্রাইমারিলি দেয়ার আর কংক্রিট কোয়েশ্চেন্স অ্যান্ড ইউ নিড টু সলভ দেম। এবার ইট রিকোয়ার্স ডিফারেন্ট কাইন্ডস অফ স্কিলস, যে একটাতে হচ্ছে ইউ আর বিল্ডিং এ নিউ মডেল, আর একটাতে হচ্ছে একটা কংক্রিট ম্যাথামেটিক্যাল কোয়েশ্চেন আছে, ইউ গো আহেড এন্ড সলভ দেম। এবার আমার এমনি পিএইচডি লাইফ থেকেই মনে হয়েছিল যে আই এম বেটার সুটেড ফর দ্য ল্যাটার কাইন্ড অফ ওয়ার্ক। আচ্ছা, এবার ইন্টারেস্টিং। সেই কারণে আমি পোস্টডক করার সময় আমাদের এরিয়ার একজন খুবই নামকরা প্রফেসর মনিকা হেনজিঙ্গার, তার সাথে কাজ করা শুরু করেছিলাম ডাইনামিক অ্যালগরিদমস। এবার তখন আমি অতটা ভাবিনি যে 10 বছর ধরে এটা নিয়ে কাজ করব, তখন আমি ভেবেছিলাম হ্যাঁ এই টপিকটা আমার বেশি সুটেবল লাগছে। এবার তারপরে যেটা হলো, প্রথম একটা দুটো আমার রেজাল্ট পেয়ে বেশ ভালো লেগেছিল, দেন আই জাস্ট কন্টিনিউড। হুম আচ্ছা, এই এই কনটেক্সটে একটু জিজ্ঞেস করি, ধরো এই এই দুটো ডিসিপ্লিনের মধ্যে তুমি যেটা বললে সেইটা কি এসেনশিয়ালি পেপারগুলোর টিউটোরিয়াল কোয়ালিটির কথা বলছো, নাকি মানে মানে সোসাইটাল কনটেক্সট, সেই সেই মানে সোসাইটাল কনটেক্সটে পেপারগুলোকে কিভাবে মোটিভেট করা হচ্ছে সেইটার কথা বলছো? মানে ইন টার্মস অফ টিউটোরিয়াল কোয়ালিটি ডু ইউ বিলিভ দ্যাট বোথ দিস ডিসিপ্লিনস আর ইকুয়ালি গুড in terms of the way the papers are written? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, ডেফিনেটলি বেশ। ডেফিনেটলি, এটা হচ্ছে কিভাবে মোটিভেট করা হয় তার থেকেও বড় কথা। একটা খুব ফেমাস উদাহরণ দিই, যেমন
আমি যখন পিএইচডি করতাম তখন এটা জেনেছিলাম যে একটা জিনিস আছে সোশ্যাল চয়েস থিওরিতে অ্যারোজ ইম্পসিবিলিটি থিওরেম বলে। হুম তাতে বেসিক্যালি সেটা বলে হচ্ছে যে দেয়ার ক্যানট এক্সিস্ট এনি রিজনেবল ইলেকশন দ্যাট স্যাটিসফাইজ এ সার্টেন সেট অফ ন্যাচারাল সার্টেন সেট অফ ইটস অ্যান প্রপার্টিস। হ্যাঁ। হুম ইটস অ্যান ইম্পসিবিলিটি। এবার তারপরে অ্যারো আমি যতদূর জানি নোবেল প্রাইজও পেয়েছিলেন ইকোনমিক্সে হুম সেই কাজটার জন্য। এবার সেখানে যদি কেউ এখন আমার বা অন্য যে কাউকে অ্যারোস থিওরেমের স্টেটমেন্টটা বলে দেয় যে আর তারপরে বলে হচ্ছে প্রুভ দ্যাট দেয়ার ইজ নো ইলেকশন পসিবল, প্রুফটা কিন্তু খুব একটা জটিল নয়। যে কেউ হুম কিছুক্ষণ, আমি বলছি না যে 5 মিনিট ভেবে করা যাবে, কিন্তু কাউকে যদি একটু সাফিসিয়েন্ট সময় দেওয়া হয় এই থিওরেমটা প্রুভ করো তো বাবা, করে দিতে পারবে। তার মেন ইয়েটা ছিল হচ্ছে ওই অ্যাক্সিয়ম গুলো বের করা, যে এই অ্যাক্সিয়ম গুলো দিয়ে স্যাটিসফাই করা সম্ভব নয়। অ্যাজ অপোজ টু একটা হয়তো ম্যাথসে কোনো একটা ফিল্ডে কেউ হয়তো একটা দুর্বল একটা থিওরেম প্রুফ করছে, সেখানে থিওরেমটা সবাই জানে যে এটা আমায় প্রুফ করতে হবে, এবার প্রুফটা হয়তো 50 পাতার লম্বা, প্রুফটা মানে 5টা ফার্মা বা ক্লাস 6টা। থিওরেমটা বা প্রাইমারিটি টেস্টিং আমাদের বলে যায়, বা এই ধরনের ওপেন কোয়েশ্চেন টাইপের। হ্যাঁ। অ্যাট এ মাচ গ্র্যান্ডার স্কেল দিস ইজ সর্ট অফ লাইক দ্য ডিফারেন্স বিটুইন এই দুটো হ্যাঁ, সাবফিল্ড। এটা ভেরি যেখানে ইন্টারেস্টিং, আমি মানে আপনাকে requires kind of different approach towards problems actually. তো এটা জানাটা ইম্পর্টেন্ট অ্যাকচুয়ালি। তো কম্পিউটার মানে থিওরিটিক্যাল কম্পিউটার সায়েন্সের মূলত, মানে আমি যদি এই ব্রডলি একটাকে ধর মোর কিভাবে বলা যায়, মানে মোর ধর কংক্রিট, আরেকটাকে ধর মোর ওপেন এন্ডেড ভাবে যদি দেখি আর কি, যদি ওপেন এন্ডেড মানে মোর কামিং আপ উইথ দ্য আইডিয়াস অ্যান্ড কোয়েশ্চেন্স, আরেকটা যদি আমি বলি যে কংক্রিট সলিউশন বেসড অ্যাপ্রোচ, মানে এটা মানে ফার্স্ট জিনিসটা হচ্ছে তোর ইউ কাইন্ড অফ হ্যাভ দ্য আইডিয়া হাউ দ্য সলিউশন উইল ওয়ার্ক, বাট ইউ হ্যাভ টু সর্ট অফ ব্যাক ট্র্যাক অ্যান্ড ফাইন্ড এ সর্ট অফ দ্য ওভারঅল কোয়েশ্চেন অ্যান্ড এস্টাবলিশ এ থিওরি। আর আরেকটা হচ্ছে যে সেখানে একটা কোয়েশ্চেন আছে, ইউ জাস্ট সলভ ইট। তো এই দুটোর ক্ষেত্রে মানে কম্পিউটার সায়েন্সের যদি মানে থিওরিটিক্যাল কম্পিউটার সায়েন্সের ক্ষেত্রে আমি যদি আলাদা আলাদা করতে পারি, তো কোন জিনিসটা মানে বেশি প্রমিনেন্ট বা বেশি এস্টাবলিশ, এরকম কোনো ব্যাপার আছে নাকি দুটো ইকুয়ালি মানে? এটা একটা ডিফিকাল্ট প্রশ্ন এবং এটা খুবই সাবজেক্টিভ। আমার মনে হয় এটা যদি তুই ডিফারেন্ট রিসার্চার ওয়ার্কিং ইন ডিফারেন্ট ফিল্ড তাকে যদি জিজ্ঞেস করিস, দে হ্যাভ দেয়ার ওন তারা চয়েস। ডিফারেন্ট ওন চয়েস। আমার খুবই সাবজেক্টিভ ওপিনিয়ন হবে যে অ্যাটলিস্ট অ্যাজ এ রিসার্চ কালচার থিওরিটিক্যাল কম্পিউটার সায়েন্সের সেকেন্ড জিনিসটা বেশি প্রমিনেন্ট, যে কংক্রিট কোয়েশ্চেন্স আছে ইউ গো অ্যাহেড এন্ড সলভ দেম। কিন্তু এগেন অ্যাজ এ রিসার্চ কালচার আমার ধারণা হচ্ছে প্রথম জিনিসটা করলে ফান্ডিং পাওয়ার চান্স বেশি। হুম, ভেরি ইজিলি। সুতরাং আচ্ছা, এইটাকে কিছুটা ম্যাথমেটিক্যাল কালচার কি সেটা ট্রু? মানে এই যে মানে তুই যে কালচারটা বলছিস কংক্রিট প্রবলেম, মানে ম্যাথমেটিশিয়ানসরা আই গেস দে ট্রাই টু অলসো ফোকাস অন কংক্রিট প্রবলেমস রাদার দেন মানে কামিং আপ উইথ এ নিউ থিওরি, মানে সেটা হয়তো ফিজিক্সে আবার হয়তো স্ট্রিং থিওরি বা একটার পর একটা থিওরি এরকম এস্টাবলিশ হচ্ছে আর কি, নতুন নতুন থিওরি। হ্যাঁ, আমার মনে হয় এটা খুব শার্প একটা ডিভাইড থাকবে হচ্ছে ম্যাথস এর সাথে ইকোনমিক্স এর। ইকোনমিক্স, মানে আই গেস ইকোনমিক্স এ ইকোনমিক্স যারা আই কাজ গেস করে দে ডেফিনেটলি আর অলসো অ্যাপ্লাইড ম্যাথমেটিশিয়ানস, ইটস ভেরি কাইন্ড অফ। ম্যাথমেটিক্যাল। হ্যাঁ, থিওরিতে যারা কাজ করে ডেফিনেটলি। হ্যাঁ। এবার সেটা আমি বলতে পারি তার কারণ হচ্ছে আমি ম্যাথমেটিশিয়ানও নই, ইকোনমিস্টও নই, কিন্তু আমার দুটো ফিল্ডের সাথে আমার কিছু পারিপার্শ্বিক যোগাযোগ আছে বিকজ অফ মাই রিসার্চ। আমি বলতে পারি যে হ্যাঁ আমি কিছুটা অবহিত কি হচ্ছে, এই দুটো ফিল্ডে আমি কম্পেয়ার করতে পারি। এবার ফিজিক্সের সাথে আমার কোনো পারিপার্শ্বিক কোনো সুপারফিশিয়াল কোনো কানেকশনও নেই, সুতরাং সেটা আমি বলতে পারবো। ক্রিপ্টোগ্রাফি নিয়ে তোমার কি বক্তব্য সঞ্জয় দা? ইফটা মানে আই গেস অলসো মানে দু ধরনের কোয়েশ্চেনই আছে আই গেস, মানে হ্যাঁ, মানে ক্রিপ্টোগ্রাফিতে আমার যেটা মনে হয় সেটা হলো যে প্রচুর এই ধরনের আহ, যে মানে একটা প্রবলেম ডেফিনিশন, সেই হুম, প্রবলেম ডেফিনিশন গুলো আর স্টিল লুকিং ফর দেয়ার অ্যাপ্লিকেশনস। সুতরাং ইট ইজ কাইন্ড অফ আ প্র্যাকটিস যে ওরকম নতুন নতুন প্রবলেম ডিফাইন করে আমরা তার সলিউশন দেবো। হুম, আর উল্টো যেটা মানে যেখানে কনক্রিট ওই ডিফাইন্ড ওয়েল ডিফাইন্ড কোয়েশ্চেন্স গুলো প্রবলেম আছে, সলভ করা হচ্ছে, সেটা সংখ্যা হ্যাঁ, খুব কম। সে খুব কম, মানে সেইখানে ইনফ্যাক্ট লোকে হাতই খুব একটা দিতে চায় না, আর যারা হাত দেয় তাদের একটা খুব ক্লোজ গ্রুপ আছে, মানে উইচ হ্যাঁ। ইজ ভেরি না আনফর্চুনেট। মানে এখন আই গেস কিছু কিছু কংক্রিট কোয়েশ্চেন মানে ইটস কনভার্জিং ইন সাম সেন্স। মানে তুমি ধরো ল্যাটিস পেস্ট কিছু মানে কোয়েশ্চেন আছে যেগুলো প্রচুর লোক কাজ করছে, দে মানে পিপল আর ফাইন্ডিং পার্শিয়াল সলিউশনস, বাট স্টিল দে আর সলিউশনস অ্যাকচুয়ালি। মানে রাদার দ্যান জাস্ট, মানে আমার মনে হয় যে আমি যখন পিএইচডি করতাম তখন ইটস মোর লাইক
মানে ফার্স্ট প্যারাগ্রাফে তোর একটা কমপ্লিটলি একটা মানে জনহিতকর একটা এক্সাম্পল দিয়ে স্টার্ট করা হয়, ও একটা স্ট্রেন্ড ছিল আর কি। আই গেস সেটা এখন অনেক অ্যাপ্লাইড হয়ে গেছে ইন এ সেন্স দ্যাট দ্য প্রবলেমস আর মোরাললেস ওয়েল এস্টাবলিশড। এবং সেইখানে আমার মনে হয় ক্রিপ্টোগ্রাফির সাথে থিওরিটিক্যাল কম্পিউটার সায়েন্সের একটা বড় তফাৎ হচ্ছে যে ক্রিপ্টোগ্রাফিতে ডিরেকশনস ভার্টিক্যাল গুলো খুব বড় আর কি, মানে সেখানে প্রচুর লোক কাজ করে এবং সেখানে নানা রকম ছোট ছোট কোয়েশ্চেন আছে। এবং থিওরিটিক্যাল কম্পিউটার সায়েন্সের আদার একটু হরাইজন্টাল, মানে ছোট 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 অনেক এরিয়া আছে যেখানে লোকে কাজ করে। আচ্ছা, তো আমার এই ধারণাটা ছিল না। সেইটা আমার ধারণা অ্যাকচুয়ালি ওভারঅল মানে ইন্টারাক্ট করে আমার যেটা মনে হয়েছে। তো সায়ন, তুই মানে তোর এরিয়া নিয়ে তুই বললি, আমার মনে হয় যে এমনি থিওরিটিক্যাল কম্পিউটার সায়েন্সের মানে ধর রিসেন্ট লাস্ট কয়েক বছরে বা ভেরি রিসেন্টলি যে মেজর ব্রেক থ্রু গুলো হয়েছে, মানে যেহেতু তোর নিচের এরিয়া নয়, ইউ ডোন্ট হ্যাভ টু মানে ইলাবোরেট অ্যান্ড অল, বাট ইম্পর্টেন্সটা এবং সেগুলো নিয়ে একটু ওভারঅল থাকলে আমার মনে হয় ভালো হয়, এবং কোনটা হয়তো প্রমিসিং টুয়ার্ডস মানে ইন দ্য ফিউচার সেরকম ভাবে। হ্যাঁ, আমি একটা যেমন বলতে পারি যে বিসাইডস বিল্ডিং এ ইউনিফাইড থিওরি অফ অ্যালগরিদম ডিজাইন, আরেকটা রিসার্চ ব্রড রিসার্চ এজেন্ডা হবে হচ্ছে দেয়ার আর সাম বেসিক টেক্সট বুক প্রবলেমস যেগুলোর জন্য স্ট্যান্ডার্ড স্ট্যাটিক সিকোয়েন্সিয়াল সেটিং মানে স্ট্যান্ডার্ড অ্যালগরিদমসে যেটা সেগুলো অপটিমাল অ্যালগরিদম গুলো জানি না। তার মধ্যে একটা বড় ওপেন কোয়েশ্চেন আমি বললাম ম্যাক্সিমাম ম্যাচিং ইন অলমোস্ট লিনিয়ার টাইম। সেটা নিয়ে গত কয়েক বছর আগে আরেকটা খুব প্যাসিভ ব্রেক থ্রু রেজাল্ট আসে, সেটা হচ্ছে ম্যাক্স ফ্লো ইন অলমোস্ট লিনিয়ার টাইম। ওকে, হুম সেটা একটা খুবই ইনফ্লুয়েন্সিয়াল রেজাল্ট। আর এছাড়া রিসেন্টলি গত 1-2 বছরের মধ্যে শর্টেস্ট পাথ অ্যালগরিদমস নিয়েও খুব ইন্টারেস্টিং কাজ হয়েছে। হুম যেমন 2024 সালে আমাদের থিওরিটিক্যাল কম্পিউটার সায়েন্সে আরেকটা টপ পাবলিকেশন ভেন্যু হচ্ছে ফক্স। 2024 সালে ফক্সে একটা বেস্ট পেপার অ্যাওয়ার্ড হয়। যে পেপারটা পায় তার পয়েন্ট ছিল হচ্ছে, আচ্ছা, শর্টেস্ট পাথ প্রবলেমটা কি, যে একটা নেটওয়ার্ক দেওয়া আছে, একটা পয়েন্ট থেকে অন্য পয়েন্টে যেতে হবে, ফাইন্ড দ্য শর্টেস্ট রুট। গুগল ম্যাপস যে প্রবলেমটা সলভ করে, দ্যাট ইজ হুম শর্টেস্ট পাথ। হুম এবার তার একটা ভেরিয়েন্ট আছে যেটাকে বলে সিঙ্গেল সোর্স শর্টেস্ট পাথ। সেটা হচ্ছে একটা স্টার্টিং পয়েন্ট আছে, সেই স্টার্টিং পয়েন্ট থেকে প্রত্যেকটা আদার পয়েন্টে যাবার জন্য যে শর্টেস্ট পাথ, তার যে ডিস্টেন্স গুলো অ্যাটলিস্ট সেগুলো আমার বের করে দাও। এবার এবার সেই শর্টেস্ট পাথ প্রবলেমের জন্য একটা টেক্সট বুক অ্যালগরিদম হচ্ছে ডাইস্ট্রাস অ্যালগরিদম, হুম যেটা এমনি আন্ডার গ্রাজুয়েট পড়ানো হয়, হ্যাঁ। অ্যালগরিদমস টেক্সট হুম বুকে পড়ানো হয়। এবার 2024 সালে ফক্সে একটা বেস্ট পেপার অ্যাওয়ার্ড ছিল। সেই পেপারটার পয়েন্ট ছিল হচ্ছে ডাইস্ট্রাস অ্যালগরিদম ইজ ইউনিভার্সালি অপটিমাল। আচ্ছা। ইউনিভার্সালি অপটিমাল মানে হচ্ছে কোনো একটা গ্রাফ ফিক্স করে দেওয়া হলো, মানে কোনো একটা নেটওয়ার্কে রাস্তাগুলো বা রোড লিঙ্ক গুলো ফিক্স করে দেওয়া হলো। এইবার দ্য অনলি থিং দ্যাট ক্যান ভ্যারি ইজ দ্য ওয়েটস অন দোজ লিঙ্কস, এবং ওয়েটটাকে ধরা যেতে পারে কোনো একটা রাস্তার কনজেশন কত, অনলি দ্যাট থিং ক্যান ভ্যারি। এবার কোনো একটা অ্যালগরিদমকে যদি বলে দেওয়া হয়, আচ্ছা এই হচ্ছে রোড নেটওয়ার্ক, সেটা ফিক্স, তুমি এটা ভেবেই তুমি অ্যালগরিদম ডিজাইন করো, আমি শুধু রাস্তার কনজেশন গুলো ভ্যারি করাবো, তাহলেও হুম সেই অ্যালগরিদমটা ক্যানট বিট ডাইস্ট্রাস অ্যালগরিদম। আচ্ছা। সেটার জন্য সেই পেপারটা ফক্সে বেস্ট পেপার অ্যাওয়ার্ড পায়। এবার এই বছর স্টকে আমাদের কাজটার সাথেই আরেকটা বেস্ট পেপার অ্যাওয়ার্ড আছে, সেটা বলে হচ্ছে ডাইস্ট্রাস অ্যালগরিদম ইজ নট অপটিমাল ফর সিঙ্গেল শর্টেস্ট পাথ। এবং তারা বেসিক্যালি এমন একটা অ্যালগরিদম ডিজাইন করেছে হুজ রান টাইম ইজ বেটার দ্যান ডাইস্ট্রা। এবার তাহলে কি হচ্ছে, তার মানে কি আগের পেপারটা ভুল ছিল বা এই পেপারটা ভুল? সেটা নয়, ব্যাপারটা হচ্ছে প্রবলেমটাকে কিভাবে ডিফাইন করা হচ্ছে। ডাইস্ট্রার একটা জেনারেলাইজ ডেফিনিশন হচ্ছে, কেউ যদি আন্ডার গ্রাজুয়েট সিএস স্টুডেন্ট থাকে, সে যদি ডাইস্ট্রা পড়ে থাকে, ইটস কাইন্ড অফ লাইক অ্যান ইজি এক্সারসাইজ। আমি আউটপুটটা চাইলাম হচ্ছে ওই সোর্স নোড থেকে শুধু প্রত্যেকটা আদার যে পয়েন্ট তাদের ডিস্টেন্স নয়, টু সর্ট দ্য আদার পয়েন্টস ইন অ্যাকর্ডেন্স উইথ দেয়ার ডিস্টেন্সেস। মানে এনখানে আলাদা নোড আছে, আউটপুটটা হবে হচ্ছে এই হচ্ছে নোড নাম্বার 1। ইফ ইউ আর লুকিং ফর দ্যাট অর্ডারিং, দেন ডাইস্ট্রাস অ্যালগরিদম ইজ ইউনিভার্সালি অপটিমাল, মানে ইভেন ওয়ার্স্ট কেস অপটিমাল নয়, মানে প্রত্যেকটা গ্রাফ টোপোলজির জন্য ডাইস্ট্রাস অ্যালগরিদম ইজ অপটিমাল। এই বছর যে পেপারটা এসছে সেটা বলেছে হচ্ছে
সাপোজ আই ডোন্ট ওয়ান্ট দ্য অর্ডারিং, আমি প্রত্যেকটা আদার পয়েন্টের জন্য আমি জাস্ট ডিস্টেন্স আচ্ছা, ভ্যালুটা কম্পিউট করতে চাই ফ্রম দ্য সোর্স। সেক্ষেত্রে অপটিমাল নয়। ফর দ্যাট ভার্সন উই ক্যান বিট ডাইস্ট্রা। এবং সেটা যদি হয় তাহলে স্টিল অপটিমাল অ্যালগরিদমটা কি, দ্যাট ইজ অ্যান ওপেন কোয়েশ্চেন, হুম। সেটা এখনো জানা মানে নেই। কিন্তু এই লেটেস্ট পেপারটায় তার মানে যেটা বলেছে তাতে ওই ওই অর্ডারিংটা পাওয়া যাচ্ছে না, না। এই অ্যালগোরিদমটা দেয় না, না আদারওয়াইজ ইট উড হ্যাভ মানে কন্ট্রাডিক্টেড। ইন্টারেস্টিং, ইন্টারেস্টিং, ভেরি ভেরি ইন্টারেস্টিং। ভেবেই রেখেছিলাম জিজ্ঞেস করবো, সেটা হলো যে এই যে ধরো তুমি ইন্ডিয়াতে মানে তুমি গ্লোবালি একাডেমিয়াকে যা যা ফর্মে দেখেছো, তাতে তোমার সব থেকে স্ট্রাইকিং সিমিলারিটি বিটুইন ইন্ডিয়ান একাডেমিয়া অ্যান্ড দ্য আদার কি বলবো মানে ধরো ইউরোপ বা ইউএস, এদের মধ্যে সিমিলারিটিস সব থেকে স্ট্রাইকিং কি কি দেখেছো, আর ডিফারেন্সেস সব থেকে স্ট্রাইকিং কি কি দেখেছো? মানে এটা দিস মাইট সাউন্ড লাইক আ ভেরি জেনারিক কোয়েশ্চেন, বাট আই থিঙ্ক এই ধরনের একটা ওভারঅল সামারি যদি পাওয়া যায়, আই থিঙ্ক ইট উড বি ইউজফুল স্পেশালি ইন দিস টাইমস। অ্যাকচুয়ালি সায়ন আগে আইএমএসসি তে ফ্যাকাল্টি ছিল, সুতরাং আই থিঙ্ক হি উড বি এ গুড মানে ক্যান্ডিডেট টু আনসার দিস। শিওর। এবং এটার একটা ফলো আপ কোয়েশ্চেন আছে, তুমি এটা উত্তরটা দিয়ে নাও তারপর বলছি। আচ্ছা, আমি প্রথমে একটা বলবো যে আমার এক্সপিরিয়েন্স হচ্ছে লিমিটেড ইন দ্য সেন্স যে আমি যাদবপুরে আন্ডারগ্রেড করেছি, সেটা দেখেছি। আমি আইএনএসসি হচ্ছে একটা পিওরলি রিসার্চ ইনস্টিটিউট ইন্ডিয়াতে, চেন্নাইতে, যেখানে কোনো আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্ট নেওয়া হয় না, সুতরাং সেখানে অফকোর্স একটা অন্য কালচার গোছের হবে। আমার পিএইচডি হচ্ছে ডিউক ইউনিভার্সিটি ইউএস, এখন আমি ইউনিভার্সিটি অফ ওয়ারিক ইউকেতে রয়েছি। সেগুলো হচ্ছে প্রপার মানে বিগ ইউনিভার্সিটিজ, মানে 200 জন আন্ডার গ্রাজকে পড়াচ্ছি একটা লেকচার রুমে, সুতরাং কালচারটা বেশ আলাদা। তা এই ক্যাভিয়ারটা দিয়ে আমি এমনি বলতে পারি যে আহ, এক হচ্ছে ইন্ডিয়াতে বেশ কিছু রিসার্চার আছে, আর আরেকটা আমার লিমিটেশন হচ্ছে আমি শুধু থিওরিটিক্যাল কম্পিউটার সায়েন্স নিয়েই জানি এই সব জায়গাগুলোতে কি হচ্ছে, অন্যান্য ফিল্ডে কি হচ্ছে জানি না। তা এইগুলো আমি নিয়েই বলতে পারি। হুম, আমি অ্যানিকডোটাল এভিডেন্সই চাইছি, আমি স্ট্যাটিস্টিক্যাল yeah, এভিডেন্স চাইছি না। ঠিক আছে। এবার না, আমি জাস্ট ক্যাভিয়ার গুলো বলে দিলাম যে কি কি ঠিক আমার ঠিক লিমিটেশন অফ মাই ঠিক পার্সপেক্টিভ। ঠিক। এবার সেটা নিয়ে বলতে পারি যে এক, ইন্ডিয়াতে থিওরিটিক্যাল কম্পিউটার সায়েন্সে এই মুহূর্তে বেশ কিছু ইন্ডিভিজুয়াল রিসার্চার্স আছে যারা খুবই ভালো কাজ করছে এবং দে আর ভেরি প্রলিফিক, ভেরি ভিজিবল ইন দ্য টিসিএস কমিউনিটি। এটা একটা। এবং সেই দিক থেকে ইন্ডিয়া আমার মনে হয় যথেষ্টই ভালোই করছে, গিভেন দ্যাট ইন্ডিয়া ইজ, মানে অফকোর্স ইন্ডিয়ার সাথে ইউএস কে কম্পেয়ার করা ঠিক নয়, কারণ জাস্ট বিকজ অফ দ্য শিয়ার স্কেল অফ রিসোর্সেস যে ইউএস এর মতো যে দেশ রয়েছে সেই তুলনায়। এবার এটা বাদ দিলে আমি বলতে পারি দু তিনটে আরো একটা জিনিস। এক হচ্ছে আমার মনে হয়েছে যে ইন্ডিয়াতে অ্যাটলিস্ট আন্ডার গ্রাজুয়েট লেভেলে বা হয়তো কিছুটা পিএইচডি লেভেলে থাকার সময় স্টুডেন্টস আর মোর ডিফারেন্সিয়াল টু সিনিয়র কলিগস। এবং সিনিয়র মানে বেসিক্যালি হয়তো আমি একটা স্টুডেন্টের সাথে কথা বলছি, স্টুডেন্ট ঝট করে আমাকে কিছু একটা কন্ট্রাডিক্ট করতে চাইবেন, মানে আমি নিজে হয়তো করতে গিয়ে বললাম যে কন্ট্রাডিক্ট করা যায়। এবার এমনি understand এবার সেটা হয়তো বিকজ অফ জাস্ট কালচারাল ডিফারেন্স, কালচার, যে ইন্ডিয়াতে হ্যাঁ। একজন বড়ই হয়ে ওঠে হচ্ছে যে টিচারকে গুরুদেব হিসেবে দেখা, সেই সেই গোছের একটা পার্সপেক্টিভ থেকে, সেটা একটা। আর আরেকটা হচ্ছে, এটা আমি জানি না এখনো কতটা ঠিক, আমি যখন পিএইচডি স্টুডেন্ট ছিলাম তখন আমার মনে হতো যে ইন্ডিয়াতে যে কিছু খুব ভালো রিসার্চ ইনস্টিটিউশনস আছে, খুব ভালো রিসার্চ ফ্যাকাল্টি আছে এবং কিছু অত্যন্ত স্ট্রং পিএইচডি স্টুডেন্টও বেরোয় সেখান থেকে। কিন্তু আমার মনে হতো যে আমার বন্ধুরা যারা পিএইচডি করছিল তখন তাদের কাছ থেকে শুনে আমার যা মনে হয়েছে যে ইন্ডিয়াতে অমনি ইনস্টিটিউশন গুলোতেও অনেক বেশি জোর দেওয়া হয় কোর্স ওয়ার্কের উপরে। মানে আমি যখন পিএইচডি করছি, আমার এক বন্ধু হয়তো ইন্ডিয়াতে একটা এলিট ইনস্টিটিউশনে পিএইচডি করছে, আমি এটা দেখতে পেতাম যে সে হয়তো যদি জাস্ট নলেজ অফ থিওরিটিক্যাল কম্পিউটার সায়েন্স ইন জেনারেল সেই হিসেবে দেখা হয়, সে হয়তো আমার থেকে অনেক বেটার, সে অনেক কিছু টপিক জানে, অনেক বই পড়েছে, আমি অতটা পড়িনি, আমার ভিশনটা হয়তো অনেক বেশি ন্যারো। কিন্তু আমি যখন পিএইচডি করতে গেছি আমাকে একদম শুরু থেকে আমার অ্যাডভাইজার বলে দিয়েছিল যে দ্যার ইজ এ বিগ ডিফারেন্স বিটুইন রিডিং এ বুক অ্যান্ড ডুইং রিসার্চ। যে তুমি যাই করো না কেন কখনোই তুমি এটা বলতে পারবে না যে আমি একটা জিনিস পুরো টপিক পুরো বুঝে নিলাম তারপরে আমি রিসার্চ শুরু করলাম। সেটা তুমি 50 বছর বয়সে রিসার্চ করতে গেলেও একটা প্রবলেম নিয়ে ভাবতে যাচ্ছ, তোমায় সাথে সাথে কিছু জিনিস জেনে নিতে হবে প্রবলেমটা একদম। ভাবার জন্য। এবং ইট রিকোয়ার্স এ মোর অ্যাড হক অ্যান্ড মোর ফ্লেক্সিবল অ্যাপ্রোচ। সেই জিনিসটা আমার মনে হয়েছিল যে আমার একটু অ্যাডভান্টেজ ছিল অ্যাজ অপোজ টু
যারা দেশে থেকে পিএইচডি করেছিল ইন জেনারেল, কিন্তু সেটা স্ট্যাটিস্টিক্যালি কতটা সত্যি সেটা আমি বলতে না, পারি সেটা খুবই ভালো অবজারভেশন। মানে হ্যাঁ, মানে টিপিক্যালি যেটা হয় যে রিসার্চ ইন জেনারেল একটা মেসি ব্যাপার আর কি। মানে ওই আর কি, প্রথমে একটা ভাবলাম, কিছুটা হলো, তারপরে আবার এটা করলাম, খুব সিলি মিস্টেক হয় শুরুর দিকে, এবং সেটা ন্যাচারাল। মানে আমি এখন নতুন এরিয়ায় কাজ করতে গেলে সেটা আমারও মানে প্রথম প্রথম স্টুপিড কোয়েশ্চেন আসবে, এবং সেইগুলো স্টুপিড কোয়েশ্চেন যে কাউকে জিজ্ঞেস করবো যে এক্সপার্ট তাকে, সেই জিজ্ঞেস করার একটা একটা কারেজ লাগে আর কি, বেসিক, যেটা আমাদের ওই কালচারের মধ্যে ওই, তার ফলে যেটা হয় কোয়েশ্চেন গুলো ক্লিয়ার হয় না, মানে বেসিক কোয়েশ্চেন গুলো ক্লিয়ার হচ্ছে না। অথচ সে মানে অথচ ওভারঅল নলেজ কিন্তু, তুই যেটা বললি পরীক্ষা দিয়ে ওভারঅল মানে ভালো নম্বর পাচ্ছে, কিন্তু বেসিক কিছু কিছু জায়গায় সমস্যা থেকে আছে। যাই হোক, আমি কি কিন্তু থামালাম, তুই কি আরেকটা কিছু বলতে যাচ্ছিলি? হ্যাঁ, আর জাস্ট দুটো কথা বলতে গেছিলাম। একটা জাস্ট উদাহরণ দিয়ে বলছি, ধর হয়তো আমি পোস্ট ডক করার সময় আমি যখন হয়তো ডাইনামিক গ্রাফ অ্যালগরিথমসে কাজ করা শুরু করছি, হয়তো তাতে একটা লোয়ার বাউন্ড কিছু প্রুফ করতে হবে ডাইনামিক বা ডিস্ট্রিবিউটেড সেটিং এ, বা হয়তো স্ট্রিমিং সেটিং এ। হুম। আমি সাথে সাথে জানলাম হচ্ছে আচ্ছা লোয়ার বাউন্ড প্রুফ করার একটা টেকনিক আছে, সেটা হচ্ছে ইনফরমেশন থিওরি কমিউনিকেশন কমপ্লেক্সিটি ইউজ করে পড়া হয়। এবার সেটা যদি আমি জানতে যাই, হয়তো ইনফরমেশন থিওরির উপর একটা বই আছে 500 পাতার বই। এবার এটা কখনোই করা সম্ভব নয় যে আমি বলবো আচ্ছা আমি আগে 500 পাতার বইটা পুরো পড়ে নিই, ইনফরমেশন থিওরি কমিউনিকেশন কমপ্লেক্সিটি পুরোপুরি জেনে নিই, তারপরে আমি আমার এই প্রবলেমটায় ফেরত যাচ্ছি গিয়ে ভাববো। কিন্তু তখন ব্যাপারটা হচ্ছে ওই 500 পাতার বই থেকে বা অন্যান্য রিসার্চ পেপার থেকে বা অন্যান্য লোকেদের সাথে কথা বলে আমার প্রবলেমটা সলভ করার জন্য যেটুকু জানা দরকার সেটা নিয়ে একটা ক্রিস্প আইডিয়া তৈরি করে নিতে হবে, তারপরে সাথে সাথে আমায় সেটাই অ্যাপ্লাই করতে হবে। আমি এই স্কিলটার কথা বলতে চাইছি। আর সেকেন্ড আরেকটা হচ্ছে যে ইন্ডিয়া তো খুব বড় দেশ, এবার তার মধ্যে আমি যেগুলো বলছি সেগুলো খুব এলিট ইনস্টিটিউশন গুলোর কথা, মানে মেজর আইআইটিস, আইআইএসসি, টিআইএফআর, আইএসআই, আইএমএসসি, এগুলো তো গুটিগত। এবার তার বাইরে যে ভাস্ট নাম্বার অফ ইউনিভার্সিটিস রয়েছে বা হুম। সেখানে যে কি হচ্ছে সেটা আমি জানি না, মানে সেটা বলতে পারবো না। ঠিক ঠিক। এইগুলো তো ধরো বেশিরভাগটাই তুমি মানে ছাত্রী বা ছাত্রদের পার্সপেক্টিভ থেকে বলছো, মানে যারা শিখতে চাইছে তাদের, সরি, হুম। ছাত্রী বা ছাত্রদের পার্সপেক্টিভ থেকে বলছো, শিখতে তো সবাই চাইছেন। কিন্তু উল্টো দিক থেকে মানে ধরো একাডেমিকদের পার্সপেক্টিভ থেকে কতটা একই রকম বা কতটা আলাদা? আই এম ট্রাইং টু allude টু দ্য কোয়েশ্চেন উইচ উই অলরেডি ডিসকাসড অ্যাবাউট সিকিউরিটি আর কি, মানে জব সিকিউরিটি। মানে বর্তমানে কি এই ধরনের কোনো একটা ট্রেন্ড তুমি অন্তত দেখতে পাচ্ছ যে আহ, মানে বিদেশ থেকে একাডেমিকরা ইন্ডিয়াতে ফিরে যাওয়ার একটা প্রবল চেষ্টা করবে? কয়েকজন এক্সেপশনস হয়তো এমনিও সবসময় করে থাকেন, কিন্তু হ্যাঁ, আমি বলবো এখানে ডিপেন্ড করছে হচ্ছে ইন্ডিয়ার কোন ইউনিভার্সিটি গুলোতে। যখন বিদেশে মানে অ্যাটলিস্ট ইউরোপ বা ইউএস এর ইউনিভার্সিটি গুলোর সাথে ইন্ডিয়ান ইউনিভার্সিটির তুলনা সাধারণত করা হয় হচ্ছে ইউরোপ বা ইউএস এর মেইন স্ট্রিম ইউনিভার্সিটিস গুলো, তাদের সাথে ইন্ডিয়ার এলিট ইনস্টিটিউশন গুলো। ঠিক এবার ইন্ডিয়ার মেইন স্ট্রিম ইউনিভার্সিটি গুলোর সাথে ওভারঅল ইউরোপ বা ইউএস এর মেইন স্ট্রিম ইউনিভার্সিটির যদি কম্পেয়ার করা হয়, আমার ধারণা ইন্ডিয়ার মেইন স্ট্রিম ইউনিভার্সিটি বা এমনি কলেজগুলোতেও, প্রাইভেট কলেজগুলোতেও মানে একাডেমিকদের একটা চূড়ান্ত আনসার্টেনটির মধ্যে দিয়ে ডিল করতে হয়। ঠিক। সেটা হচ্ছে একটা তফাৎ। রাইট। দ্বিতীয় জিনিসটা হচ্ছে এটা ঠিকই যে ইন্ডিয়াতে এমনি কিছু এলিট ইনস্টিটিউশনে থাকলে অনেক সময় যেটা হয় যে গ্রান্টের জন্য আলাদা করে অ্যাপ্লাই না করলেও চলে, কেননা ঠিক কিন্তু একই সাথে ট্রাভেল ফান্ডিংও কম, সেটা আরেকটা ইন্ডিয়ার সমস্যা যে ইউরোপে ঠিক। থাকলে বা ইউএসএ তে হুম। থাকলে জাস্ট বিকজ অফ জিওগ্রাফিক্যাল প্রক্সিমিটি হুম। বছরে 4-5টা কনফারেন্সে অনেক লোকেদের সাথে দেখা হচ্ছে, সেটা করাটা অনেক বেশি ইজিয়ার, যেটা ইন্ডিয়াতে ঠিক করাটা অনেক বেশি ডিফিকাল্ট। ঠিক। কিন্তু হ্যাঁ, এটাও ঠিক যে ইন্ডিয়াতে মানে কোনো একটা টপ এলিট ইনস্টিটিউশনে থাকলে জব সিকিউরিটি হয়তো এখন ইউরোপ বা ইউএসএ তে যা অবস্থা হচ্ছে তার থেকে বেটার থাকতেই পারে। ঠিক এবার ওভারঅল এটা কি দাঁড়াবে ভবিষ্যতে গিয়ে আমি জানি না, বলতে ঠিক পারবো ঠিক না। ঠিক। না সে তো বটেই, প্রেডিক্ট করা খুব মুশকিল। তুমি এই যে বাকি রিসার্চারদের সাথে কোলাবোরেট করার কথা বলছো, এইটা নিয়ে আমরা খুব একটা আলোচনা করলাম না, পারহ্যাপস এইটা নিয়ে একটু আলোচনা হলে ভালো হয়। যে মানে ধরো হাউ ইম্পর্টেন্ট ইজ কোলাবোরেশন ফর অ্যান আর্লি কেরিয়ার অ্যান্ড অ্যান এস্টাবলিশড রিসার্চার? এই বিষয়ে তোমার কি মনে হয়? হ্যাঁ, আমার কাজটা যেহেতু পুরোপুরি থিওরিটিক্যাল, কোনো এক্সপেরিমেন্ট কিছু দরকার হয় না, হুম। সেক্ষেত্রে সেই পার্সপেক্টিভ থেকে বলছি আমার কাছে কোলাবোরেশনটা অত্যন্ত এসেনশিয়াল। তার একটা কারণ হচ্ছে আদারওয়াইজ ইটস এ ভেরি লোনলি অ্যাক্টিভিটি।
যে আমি জাস্ট একটা থিওরিটিক্যাল প্রবলেম নিয়ে ভাবছি, বেশ হয়তো একটা 100 পাতার একটা পেপার লিখছি, সেখানে যদি আমি কারোর সাথে সেটা নিয়ে ডিসকাস করতে না পারি, অনেক সময় যেটা হয় যে কোনো একজন নলেজেবল লোক যে এটা নিয়ে ইন্টারেস্টেড তার সাথে আমি কথা বলছি, সেটা সাইকোলজিক্যালি ইটসেলফ ইজ এক্সট্রিমলি হেল্পফুল যে টু হুম কিপ মি মোটিভেটেড। এটা একটা। সেকেন্ড আরেকটা হচ্ছে এমনি কনফারেন্সে গিয়ে প্রচুর দারুণ দুর্ধর্ষ রিসার্চার্স রয়েছে, তারা গিয়ে টক দিচ্ছে নিজের কাজের উপর, তারপর তাদের সাথে আমি কথা বলছি, তাদের থেকে নতুন জিনিস কিছু জানতে পারছি। ইটস এ ভেরি মাচ এ লার্নিং এক্সপিরিয়েন্স, সেটা বয়স যাই হোক না কেন। এবং সেটা ইটসেলফ হচ্ছে আবার সাইকোলজিক্যালি অত্যন্ত মোটিভেটিং। মানে আমি যেমন আমার মনে হয় যে আমি প্রত্যেকটা কনফারেন্স বা ওয়ার্কশপ যদি ভালো হয়, 1 সপ্তাহ attend করে ফেরত আসার পরেই আমি হয়তো অনেক বেশি এক্সট্রা মোটিভেটেড থাকি হচ্ছে নিজের রিসার্চটা করার জন্য। এবং সেই আইডিয়াও পাওয়া যায়। এবং অনেক আইডিয়াও পাওয়া যায়। আর থার্ড আরেকটা হচ্ছে যেহেতু কোনো এক্সপেরিমেন্ট লাগে না আমাদের কাছে, কোলাবোরেশন করাটা আদারওয়াইজ ইজিয়ার, যে জাস্ট জুমেই কথা বলা যায় বিভিন্ন দেশের রিসার্চারদের সাথে। ঠিক। আর এটা আবার খুব ফ্যাসিনেটিং লাগে হচ্ছে এখানে অ্যাটলিস্ট টিসিএস এ এটা ইটস এক্সট্রিমলি ইন্টারন্যাশনালাইজ। মানে আমি যতগুলো লোকেদের চিনি, মানে এটা যারা হয়তো একাডেমিয়াতে আছে তাদের কাছে খুব নর্মাল, যারা একাডেমিয়াতে নেই তাদের কাছে শুনলে সেটা খুবই অবাক লাগবে যে আমার ক্লোজ কলিগ কোলাবোরেটার্স তারা কোন দেশ থেকে এসছে সেটা যদি আমি ম্যাপ করতে চাই, মানে লিটারালি থাইল্যান্ড, ইরান, ইসরায়েল, ইউরোপের অলমোস্ট প্রত্যেকটা দেশ, ইউএস, কানাডা, মানে অলমোস্ট যে কোনো মেজর কান্ট্রি ভাবা যায়, ইন্ডিয়া অফকোর্স ভাবা যায়, তাদের মধ্যে থেকে হয়তো আমার ক্লোজ কলিগস বা কোলাবোরেটররা রয়েছে। এবং সেটা ইটসেলফ ইজ ভেরি রিফ্রেশিং এক্সপিরিয়েন্স। তুমি আগে বলছিলে না যে তুমি ইকোনমিস্টদের সাথে কাজ করেছো, তুমি ম্যাথমেটিশিয়ানদের সাথে কাজ করেছো। তো এই মানে ইজ দিস ইজ অ্যান অ্যাসপেক্ট অফ ইয়োর রিসার্চ হুইচ ইনভলভস ইন্টারডিসিপ্লিনারিটি, রাইট? এবার এই আজকালকার ধরো গত 5 বছর 10 বছর ধরে পপুলার যে কি মানে রিসার্চের যেসব আহ, কি বলবো ন্যারেটিভস বলা যায়, সেই পপুলার ন্যারেটিভে এই ইন্টারডিসিপ্লিনারিটি কথাটা খুব এসছে, তাই না? মানে এটা আগে হয়তো অতটাই মানে এই কথাটা খুব একটা ব্যবহার হতো না। তো মানে আমার এই জিনিসটা খুব একটু আশ্চর্যই লাগে যে অ্যাকচুয়ালি যদি তোমাকে নভেলটি আনতে হয় রিসার্চে, তুমি নিজের ডিসিপ্লিনে শুধু থেকে কি অ্যাকচুয়ালি নভেলটি আনতে পারবে? মানে তোমার এই যে ধরো কোলাবোরেটর যারা যেসব ইকোনমিস্ট বা ম্যাথমেটিশিয়ানদের সাথে তুমি কাজ করেছো, সেটা হয়তো প্রবলেমের তাগিদে করেছো। কিন্তু যদি ধরো তোমার ইন্টারেস্টটা শুধুই তোমার আহ, মানে থিওরিটিক্যাল কম্পিউটার সায়েন্স বলো বা আগে অ্যালগরিদমিক গেম থিওরি বলছে, শুধু এই টপিকগুলোতেই যদি তোমার প্রবলেমটা সীমাবদ্ধ থাকে, তাহলে নভেলটির স্কোপ কি তোমার মনে হয় খুব বেশি থাকে? মানে আমি হোয়াট আই এম ট্রাইং টু সাজেস্ট ইজ এই নভেলটির জন্য ইন্টারডিসিপ্লিনারিটি সিমস লাইক অ্যান অবভিয়াস নেসেসিটি। মানে ইন্টারডিসিপ্লিনারিটি না থাকলে কি আদৌ নভেলটির খুব একটা জায়গা থাকে? কি বলবো যে ইন্টারডিসিপ্লিনারিটি ফর দ্য সেক অফ ইন্টারডিসিপ্লিনারিটি সেটা পার্সু করাটা হয়তো খুব একটার কোনো মানে নেই। এবং এটাও ঠিক যে অনেক গ্রাউন্ড ব্রেকিং কাজ হচ্ছে ইন্টারডিসিপ্লিনারি, কিন্তু এটাও নয় যে কোনো একটা কাজ অত্যন্ত সিগনিফিকেন্ট হতে গেলে দ্যাট ইট হ্যাজ টু বি ইন্টারডিসিপ্লিনারি। বেশ। আমি এভাবেই বলবো, যেমন এই মুহূর্তে আমি যে কাজ করছি সেটা যে খুব ইন্টারডিসিপ্লিনারি সেরকম কিছু নয়, আমার ওইটা আমার পিএইচডির কাজের সময়টা হয়তো সেটা বেশি ইন্টারডিসিপ্লিনারি ছিল। ঠিক। হুম এবং সেক্ষেত্রে তোমার মনে হয় যে নভেলটি ইজ সামথিং উইচ ডাজ নট রিয়েলি রিকোয়ার ইন্টারডিসিপ্লিনারিটি অ্যাট এনি লেভেল। এইটা আমার মনে হয় এবার যে এটা আমরা মানে আমি একটু আগে যে হুম, ডিসকাশনটা করলাম যে ওই মানে ওই মডেল ভার্সেস কংক্রিট প্রবলেম, আমার মনে হয় মডেল আসপেক্টে নভেলটিটা মানে ওই ইন্টারডিসিপ্লিনারিটা বেশি ইম্পর্টেন্ট হতেও পারে। আর কংক্রিট অ্যাসপেক্টে যেটা হয় টেকনিক্যাল নভেলটি থাকতে পারে, মানে একটা ধরো পার্টিকুলার টেকনিক, কেউ ম্যাথমেটিশিয়ান মানে ফর এক্সাম্পল আমি এডওয়ার্ড উইটেন, যেই ফিজিসিস্ট স্ট্রিং থিওরিস্ট, যিনি একমাত্র ফিজিসিস্ট যে ফিল্ডস মেডেল পেয়েছেন আর কি, তো উনি ফিজিক্সের প্রবলেম সলভ করতে গিয়ে অ্যাপারেন্টলি ম্যাথমেটিক্সে এতটা কন্ট্রিবিউট করেছিলেন, এবং সেটা ফিজিক্সের খুব কোর একটা প্রবলেম ছিল অ্যাপারেন্টলি, মানে যেটুকু আমি জানি, আমি অফকোর্স খুব বেশি জানি না, কিন্তু তাতে ওনাকে ফিল্ডস মেডেল দেওয়া হয়েছিল আর কি। হ্যাঁ, কিন্তু ওটার টেকনিক্যাল নভেলটি আর কি, মানে টেকনিক্যাল ব্যাপারটা হয়তো আমাদের বা সায়নের মানে অ্যাপ্লাইড ম্যাথমেটিশিয়ান যদি বলা হয় যে ম্যাথমেটিক্সের বিভিন্ন টেকনিককে অ্যাপ্লাই করা,
বা এই ধরনের কেসে মানে জিনিস যেগুলো থাকে আর কি। আমরা যে ঈশানের সাথে কথা বলছিলাম তখনও এটা এসছিল যে মানে কি টেকনিক মানে কোন প্রবলেমে অ্যাপ্লাই করছে, দ্যাটস অলসো রিকোয়ার্স ডিফারেন্ট কাইন্ডস অফ নভেলটি অ্যাকচুয়ালি। সেক্ষেত্রে হয়তো ঠিক তোমাকে হ্যাঁ মানে ইন্টারডিসিপ্লিনারি মানে ওই বায়োলজির সাথে তোমার কম্পিউটার সায়েন্সের ম্যাচ করাতে হবে। এটা কিছুটা সায়নের সাথে আমি একমত যে ওটা এখন একটু ওই কন্ট্রাইভড আর ফ্যাশনেবল অনেক সময় লাগে আর কি। বাট দেয়ার ইজ এ নেসেসিটি অ্যাজ ওয়েল, মানে যেখানে ইন্টারডিসিপ্লিনারি অ্যাকচুয়ালি মেক সেন্স, স্পেশালি ক্রিপ্টোগ্রাফির সাথে ফর এক্সাম্পল যেমন ম্যাথস আর কম্পিউটার সায়েন্স দুটোই খুব ক্লোজলি রিলেটেড। এখন যেটা হচ্ছে যে আরেকটা হার্ডওয়্যার মানে সিকিউরিটি বা হার্ডওয়্যারের লোকজন আবার খুব ইনভলভড আর কি। তো সেই ক্ষেত্রে এই ব্যাপারটাও আছে অ্যাকচুয়ালি। মানে তো স্যার এই ব্যক্তি হ্যাঁ বলো। স্যার বলো, আমি জাস্ট একটু বলিনি, আমি ব্যক্তিগতভাবে ডিসিপ্লিনারি বাউন্ডারিজ গুলোকে খুব একটা মানে আমার মনে হয় ডিসিপ্লিনারি বাউন্ডারিজ গুলোই কন্ট্রাইড, মানে সেইটা অ্যান্ড দে আর আর্টিফিশিয়াল, দে আর এসেনশিয়ালি মানে কনসিকুয়েন্স অফ আমাদের মানে অ্যাজ ইন্ডিভিজুয়ালস আমাদের লিমিটস অফ নলেজ, এবং যারা সেই ডিসিপ্লিনের এক্সপার্ট হয়ে দাঁড়ান তাদের যে লিমিট অফ নলেজ সেইটা দিয়ে এসেনশিয়ালি ডিসিপ্লিনারি বাউন্ডারিটাও ডিফাইন্ড হয় আর কি। মেক সেন্স। তো আমি মানে যাই হোক, সেখানে তো ওই ইন্টারডিসিপ্লিনারি কথাটাই মানে ইট কামস ফ্রম আ ভেরি ভেরি ওই কুকড আপ ডেফিনিশন অফ ডিসিপ্লিনস ডেফিনেটলি। তো সায়ন, আমরা ইন্ডিয়ার সাথে আলোচনা করলাম মানে অন্যান্য একাডেমিয়া নিয়ে। তুই তো ইউকে একাডেমিয়া মানে তুই বেসিক্যালি ইউএসএ পিএইচডি করে ইউকে তে ফ্যাকাল্টি, উইচ ইজ কাইন্ড অফ এ রেয়ার ব্রিড টু বি অনেস্ট। কেননা ম্যাক্সিমাম লোকজন ইউএস থেকে ইউএসএ ওরা মানে অ্যাডজাস্ট করে যায়। তো এই ইউএস একাডেমিয়া আর ইউকে একাডেমিয়া মানে হাউ ডু ইউ কম্পেয়ার? আচ্ছা, এখানে একটা জিনিস বলবো, আমি যেহেতু ইউএসএ তে স্টুডেন্ট ছিলাম আর ইউকে তে ফ্যাকাল্টি, ট্রু, আমার কম্পারিজনটা ফেয়ার হবে না। আমার মানে খুব একটা কিছু তো বেশি ডিফারেন্ট ডিফারেন্স লাইন। বলে আমার মনে হয় না, একই একই টাইপেরই তো কাজ করা হয় এবং আমার প্রচুর কলিগ ইউএসএ তে রয়েছে। এটা ঠিকই যে বেসিক্যালি অ্যালগরিদমসে হয়তো মানে মেজরিটি অফ রিসার্চার্স আর ইন দ্য ইউএস, এবার সেটা একটা তাহলে জিওগ্রাফি। তোর ইউকে চুজ করার পেছনে কারণটা জাস্ট মানে দেয়ার ইজ এ জব, মানে জব আসপেক্ট, মানে সেখানে আলাদা কোনো রিজন নেই যে ইউএসএ আমি পছন্দ করি না বা যাব না, সেরকম কোনো রিজন নেই তাই তো? ও আচ্ছা, সেইটা খুব একটা বড় কারণ আমি সেটা বলবো না, কারণ আমি অতটাও কিছু নই। তবে হ্যাঁ, এটা ঠিক যে ইউরোপের সাথে ইউএস এর একটা তফাৎ। আচ্ছা, প্রথম যেটা হচ্ছে আমি পিএইচডি পোস্টডক করে দেশে ফেরত এসেছিলাম, আমি 3 বছর মতো আইএমএসসি চেন্নাইতে ফ্যাকাল্টি ছিলাম। তারপর আমি ভাবি যে না ঠিক আছে, আমি আবার বাইরে মুভ করতে চাই। তখন অ্যাপ্লাই করি, এবার ওয়ারিক থেকে একটা চাকরি পাই, ওয়ারিক একটা ভালো জায়গা, আমি সাথে সাথে সেটা অ্যাকসেপ্ট করে দিই, আর কিছু ভাবিনি, মানে অত রাইট। বেশি কিছু গ্র্যান্ড প্ল্যান কিছু ছিল না সেটা নিয়ে। হুম হুম আর একটাই জিনিস বলবো যে এটা একেবারেই ওই ওই টাইপের কিছু আমার ডিসিশনের পেছনে ইয়ে করেনি, কিন্তু শুধু থাকার পক্ষে মানে ইউএসএ তে কিছু কিছু অ্যাসপেক্ট আছে, এটা হচ্ছে ভেরি ইউনিক টু ইউএস কম্পেয়ার টু এনি আদার ইন্ডাস্ট্রিয়ালাইজড নেশনস। যেমন একটা হচ্ছে পাবলিক ট্রান্সপোর্ট, যে নেই। ইউএসএ তে কোনো জায়গায় যেতে গেলে না, 10 নিউ ইয়র্ক মিনিট সিটিতে কোথাও আছে যেতে, বাট হ্যাঁ হ্যাঁ, আদারওয়াইজ কিন্তু ইউএসএ কয়েকটা পকেট বাদ দিলে হুম একটা হচ্ছে এটা, সেকেন্ড হচ্ছে হয়তো গানস। এবার আমি যখন পিএইচডি স্টুডেন্ট ছিলাম, রাত্রি অন্ধকার হয়ে গেলে ক্যাম্পাসের বাইরে হাঁটাটাই মোটামুটি সেফটি ইস্যু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সেফটি ইস্যু। So, এবার এটা হচ্ছে ইউএস ভার্সেস ইউকে নয়, এটা হচ্ছে ইউএস ভার্সেস রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড, সেই হিসেবে বলা যায়। তো মেক সেন্স, হ্যাঁ হ্যাঁ মেক সেন্স। মানে ইউকে তে ওভারঅল একাডেমিক ভাইব মানে হাউ ইজ ইট ওভারঅল? কেননা ইউকে একটা যেটা সমস্যা সেটা হচ্ছে স্যালারি নিয়ে প্রচুর লোক কমপ্লেন করে টু বি অনেস্ট। আরেকটা জিনিস হচ্ছে যে সেটা হচ্ছে স্টুডেন্ট, মানে আই গেস সেটা সঞ্জয় দাও বলতে পারবে, সঞ্জয় দাও ইউকে তে ফ্যাকাল্টি। আরেকটা হচ্ছে স্টুডেন্ট পাওয়া। আমার মনে হয় তুই রিসেন্টলি একটা ইয়ারসি গ্রান্ট পেয়েছিস মানে হুইচ অ্যালাউজ ইউ টু রিক্রুট অ্যাকচুয়ালি স্টুডেন্টস রিগার্ডলেস অফ দেয়ার মানে রেসিডেন্টস। বাট একটা বড় ফান্ডিং আছে জাস্ট ইউকে স্টুডেন্ট বা ইউ স্টুডেন্ট, এখন তো ইউতেও নেই অ্যাকচুয়ালি। তো এইটা ব্যাপারটা আলাদা আর কি। কিন্তু ওইরকম একটা রেস্ট্রিক্টেড ব্যাপার চালে, মানে মেনল্যান্ড ইউরোপে কম্পারেটিভলি কিন্তু ব্যাপারটা অনেক ফ্লেক্সিবল। আমি ডেনমার্কে পিএইচডি করেছি, তো ওইখানে ওভারঅল ওদের ওই রেস্ট্রিকশনস গুলো অনেক কম ছিল। তো কম্পিউটার সায়েন্স একাডেমিয়ার সাথে পলিটিক্স, তো এর দুটো অ্যাসপেক্ট আছে, আমি সেই দুটো একটু হালকা করে বলে তারপরে আমি সায়নকে বলতে বলছি। এক নম্বর হচ্ছে যে টপিক গুলো নিয়ে মানে আমরা কাজ করি সেগুলোর কিছু পলিটিক্যাল সোশিও পলিটিক্যাল ইমপ্লিকেশনস আছে। ক্রিপ্টোগ্রাফিতে আমাদের আছে, অ্যালগোরিদমসে আছে, বিশেষ করে এআই তে এআই এবং এথিক্স নিয়ে অনেক কোয়েশ্চেন আছে, সেখানে মানুষের জীবনে ইম্প্যাক্ট ফেলতে পারে।
সেইটা হচ্ছে একটা একটা পার্ট। দ্বিতীয় পার্টটা আবার ঠিক কম্পিউটার সায়েন্সের সাথে না, মানে রিলেটেড নয়, এটা হয়তো মানে কিছুটা জেনেরিক, অনেক বেশি জেনেরিক। সেটা হচ্ছে যে যেই পার্সোনালিটিরা মানে বিভিন্ন রিসার্চে ইনভলভড, তাদের পলিটিক্যাল কতটা ওপিনিয়ন এক্সপ্রেস করা উচিত কিনা, বা তাদের পলিটিক্যাল ওপিনিয়ন গুলো মানে যেহেতু ইনফ্লুয়েন্সিয়াল কেউ একাডেমিক, তার পলিটিক্যাল ওপিনিয়ন গুলোর জন্য তার সাপোজ তার কোনো মানে তার কোনো অ্যাওয়ার্ড বা এগুলো ইম্প্যাক্ট হওয়া উচিত কিনা। তো এই ফান্ডামেন্টাল ব্যাপারটা যেটা আমি বলতে চাই, যে প্রথম এক দিকটা হচ্ছে যে আমাদের কতটা কনসাস হওয়া উচিত বা কতটা এই নিয়ে আমরা কি করতে পারি, বা সেই জিনিসগুলো। আর দ্বিতীয়টা হচ্ছে যে এই সেকেন্ড ব্যাপারটায় অনেকে যেরকম বলে যে টেকনিক্যাল অ্যাসপেক্ট এবং পলিটিক্যাল অ্যাসপেক্টকে সম্পূর্ণ আলাদা রাখা উচিত, মানে কারোর ওপিনিয়নের সাথে শিল্পী এবং মানে আর্ট এবং আর্টিস্ট যেটা নিয়ে বলে সেটা আমরা এখানেও প্রযোজ্য আর কি। তো এই দুটো নিয়ে আমরা হালকা করে ডিসকাস করতে পারি সায়ন। আচ্ছা, এটা আমার মনে হয় খুবই গভীর একটা টপিক। আমার কাছে তার কোনো এক কথায় ঠিক ভুল কোনো উত্তর নেই। কিন্তু আমি এটা বলতে পারি যে হিস্টোরিক্যালি সায়েন্টিফিক রিসার্চ, অফকোর্স সেটা ইটস নট ডান ইন এ ভ্যাকুয়াম। এবার তার সাথে পলিটিক্স বা সোশিওলজি বা ইকোনমিক্স এর একটা ভালো যোগাযোগ রয়েছে এবং সেটা সবসময়ই রয়েছে। তার একটা মেন কারণ হচ্ছে যে সায়েন্টিফিক রিসার্চের ফান্ডিং কোত্থেকে আসে। এটা আইদার আসবে হচ্ছে কিছু প্রাইভেট ইন্ডিভিজুয়ালস অথবা হুম। কোনো ইনস্টিটিউশনস, পাবলিক অথবা প্রাইভেট। নাও হুয়েভার দ্যাট সোর্স অফ ফান্ডিং ইজ, দ্যাট এন্টিটি, এটা ইন্ডিভিজুয়াল হোক বা ইনস্টিটিউশন হোক, দে আর এক্সট্রিমলি পাওয়ারফুল এন্টিটিস উইদিন দ্য কারেন্ট টেকনোলজি। একেবারেই। হুম। এবার তারা যখন কিছু একটা ফান্ড করছে, অফকোর্স তাদের অন্য কোনো মোটিভেশন থাকাটা অস্বাভাবিক কিছু নয় যে কারণে তারা সেই ফান্ডটা করছে। এবার এটা হিস্টোরিক্যালি আমি বলতে পারি যে এটা আমরা নতুন কোনো সিচুয়েশনে এই মুহূর্তে নেই এটা বলানোর জন্য যে ডারউইন তার মেন যে কাজ সেটা হয়েছিল একটা 5 বছরের একটা ভয়েজ ইন এ শিপ বাই ব্রিটিশ রয়্যাল নেভি সামটাইম ইন আর্লি 1830s অর সামথিং। এবার দ্যাট ওয়াজ লিটারালি এ রয়্যাল নেভি শিপ। এবার সুতরাং যদি ব্রিটিশ কলোনিয়ালিজম না থাকতো তাহলে দের ইজ নো ব্যাকগ্রাউন্ড আন্ডার উইচ ডারউইন তার নিজের কাজ করতে পারে। এবার সেই হিসেবে তাহলে বলা যায় যে ডারউইন সেই রয়্যাল নেভির একটা জাহাজে চড়ে 5 বছরের জন্য এক্সপিডিশন করতে যাচ্ছে। ডারউইনের তাহলে কি এটা নিয়ে সতর্ক থাকা উচিত ছিল যে ব্রিটিশ কলোনিয়ালিজমের কি ইম্প্যাক্ট হচ্ছে সারা পৃথিবীতে, আমি কি তার পার্ট হয়ে গেলাম, আমি কি তাকে ইমপ্লিসিটলি এন্ডোর্স করছি? সেটা একটা। সেকেন্ড আরেকটা তো খুব বড় ইনস্ট্যান্স হচ্ছে ম্যানহাটন প্রজেক্ট এবং আর্লি 20th সেঞ্চুরিতে থিওরিটিক্যাল ফিজিক্সে যে গ্রাউন্ড ব্রেকিং ডেভেলপমেন্টস হয়েছিল তার একটা ডাইরেক্ট ইমপ্লিকেশন হচ্ছে অ্যাটম বম এবং অত্যন্ত নামকরা ফিজিসিস্ট দে ওয়্যার ইনভলভড ইন দ্যাট প্রজেক্ট। সেটা সেকেন্ড। হুম। থার্ড আরেকটা হচ্ছে যে তুই সেকেন্ড যে পয়েন্টটা বললি যে একজন ইন্ডিভিজুয়াল একাডেমিকের পলিটিক্যাল ইয়ে থাকা উচিত কিনা, সেটার হিস্টোরিক্যাল প্রেসিডেন্ট হচ্ছে আমি কিছুদিন আগেই জাস্ট এমনি প্যারিস ঘুরতে গেছিলাম, তা সেখানে গিয়ে এমনি দেখছিলাম কন্ডরসে বলে একজন লোক আছে যে আহ, খুবই নামকরা ফ্রেঞ্চ ম্যাথামেটিশিয়ান এবং বেসিক্যালি সোশ্যাল চয়েস থিওরি প্রবাবলি অরিজিনেটস উইথ কন্ডরসে। মানে এই আমরা কিছুক্ষণ আগে যে অ্যারোজ ইম্পসিবিলিটি থিওরেম নিয়ে ডিসকাস করলাম তার প্রিকারসার হচ্ছে কন্ডরসেস প্যারাডক্স। ওকে, এবার কন্ডরসি ওয়াজ এ মেজর ফিগার ইন ফ্রেঞ্চ রিভলিউশন এবং হুম। basically he was executed during the French Revolution. মানে he was part of the National Convention, মানে sort of like a member of parliament during the French Revolution. তারপর there was a factional battle for which he was killed. এবার এই জিনিসগুলো রয়েছে সবকটাই। এবার আমার নিজে, গালো আছে, ইনফ্যাক্ট গালো আছে। হ্যাঁ গালো, তারপর ফ্রেঞ্চ রিভলিউশনে আরেকজন খুব নামকরা অ্যাস্ট্রোনমার বাই বলেছিল হুম। তাকেও গিলোটিনে মারা হয়েছিল। এবং হ্যাঁ। তো সুতরাং হিস্টোরিক্যালি উল্টো দিকে আমরা দেখবো যে ফিলিপ লেনার্ড যেরকম, মানে ওই হচ্ছে মানে ডয়েচ ফিজিক্স যেটা বলে, মানে নাৎসি ফিজিক্স নাৎসি সায়েন্সের মানে হেড ছিল আর কি, যে একটা মানে খুবই সাকসেসফুল ফিজিসিস্ট এবং চরম রেসিস্ট আর কি। তো এইরকম এক্সাম্পলও প্রচুর আছে। এক্স্যাক্টলি, এবার সেটা রয়েছে। এবার আমার বক্তব্য হচ্ছে যে আমি বক্তব্য বলবো না, অ্যাটলিস্ট আমার পার্সপেক্টিভ হচ্ছে
যে আমি এটা অস্বীকার করি না, বা অস্বীকার করার কোনো উপায় নেই যে যে কোনো একটা সায়েন্টিফিক রিসার্চ তার সাথে মানে কি আন্ডারলাইন পলিটিক্যাল সিচুয়েশন তার একটা ভালো লিঙ্ক রয়েছে। আরেকটা যেটা হচ্ছে, আমরা কিছুক্ষণ আগে যেটা নিয়ে ডিসকাস করলাম, যে এমনিতে ইন্ডাস্ট্রিয়ালাইজড দেশগুলোতে এখন একাডেমিয়ার পক্ষে খুব একটা ভালো সময় যাচ্ছে না, ওভারঅল সিচুয়েশনটা একটু ডিগ্রেড করছে। তার একটা জেনারেল কারণ হচ্ছে যে একটা পাবলিককে কনভিন্স করা বা একটা গভর্নমেন্টকে কনভিন্স করা যে আমি একটা থিওরিটিক্যাল বেসিক সায়েন্সে রিসার্চ করছি, তার জন্য গভর্নমেন্ট কেন ফান্ড করবে? একজন নন একাডেমিক তাকে এটা কনভিন্স করানোটা একটা বড় কাজ, কেননা সেই পাবলিক সাপোর্টটা না থাকলে অ্যাজ ইনস্টিটিউশন পাবলিক ইউনিভার্সিটিজ খুব একটা বেশি সার্ভাইভ করবে না। আচ্ছা, এইখানে সায়ন একটু ইন্টারাপ্ট করছি। এই যে কোয়েশ্চেনটা করলি, এটার উত্তর তোর কাছে এক্স্যাক্টলি কি? মানে তুই কিভাবে জাস্টিফাই করবি যে কেন তোকে গভর্নমেন্ট সাপোর্ট করবে? এবার এটা নিয়ে আমি একটা সময় বার্ট্রান্ড রাসেলের একটা লেখা পড়েছিলাম। সেই লেখাটা এভাবে লেখা ছিল যে আলটিমেটলি যে কোনো একটা অ্যাক্টিভিটি ইউ হ্যাভ টু জাস্টিফাই বাই সেইং ইট হ্যাজ সাম ইন্ট্রিনসিক ভ্যালু। তার কারণ হচ্ছে ইমিডিয়েট অ্যাপ্লাইড রিসার্চ সেটাকে হয়তো জাস্টিফাই করা সম্ভব ইমিডিয়েটলি, যে হয়তো বিশাল কিছু ডেটা সেন্টার বানানো হবে, এআই এমএল অনেক কিছু হবে, ট্রু, কিন্তু কোনো একটা বেসিক ফান্ডামেন্টাল রিসার্চ সেটাকে কি করে জাস্টিফাই করা যায়? ট্রু। তা রাসেলের সেই এসেটাতে এভাবে লেখা ছিল যে তুমি একটা কোনো একটা জিনিস নাও যেটা তোমার ইমিডিয়েটলি মনে হয় এটা খুব ইজিলি জাস্টিফাই করা যায়, এবার তুমি জিজ্ঞেস করো কেন? তার উত্তরে তুমি বলবে আচ্ছা তাহলে হচ্ছে ওভারঅল আমাদের প্রসপারিটি হবে, জিডিপি বাড়বে। সেটা কেন জাস্টিফাইড? তখন বলতে হচ্ছে তাহলে হয়তো ইন্ডিভিজুয়াল লোকজন তাদের কোয়ালিটি অফ লাইফ বেটার হবে। তখন যদি তুমি বলো সেটা কেন জাস্টিফাইবল, একটা সময় গিয়ে তোমায় বলতে হবে যে হ্যাঁ একজন ইন্ডিভিজুয়াল লোকের কোয়ালিটি অফ লাইফ যদি বেটার হয়, আই ভ্যালু ইট ফর ইটস ওন সেক, দেয়ার আর সাম থিংস দ্যাট আর ইন্ট্রিনসিক্যালি ভ্যালুয়েবল। রাইট। সুতরাং ইউ ডোন্ট নিড টু গো থ্রু দ্যাট চেইন অফ রিজনিং সেইং দ্যাট যে এখন কোনো একটা অ্যাবস্ট্রাক্ট সায়েন্স হচ্ছে তার কোনো অ্যাপ্লিকেশন নেই, দ্যাট ইটসেলফ ইজ ইন্ট্রিনসিকলি ভ্যালুয়েবল। এটা একটা জিনিস। তার মানে ভেরি এটা গুড। নয় যে সবাই মিলে ফান্ডামেন্টাল রিসার্চ করবে, সেটা একেবারেই না, দ্যাট ইজ এ সেন্স অফ প্রপোর্শন। আমার এটা পারফেক্টলি হ্যাঁ। অ্যাকসেপ্টেবল মনে হয় যে ওভারঅল যে সায়েন্টিফিক ফাইন্ডিং হচ্ছে তার একটা মাইনরিটি অফ ফান্ডিং গোজ টু বেসিক রিসার্চ। আমি এটা কখনোই বলছি না যাদের বিশাল বড় ল্যাব এক্সপেরিমেন্টস দরকার, ইমিডিয়েট অ্যাপ্লিকেশনস আছে, তাদের পেছনে হয়তো ডেফিনেটলি ফান্ডিং অনেক বেশি দরকার, কিন্তু বেসিক সায়েন্সের জন্য ফান্ডিং দরকার নেই, সেটাকে আমাদের ডেফিনেটলি রেজিস্ট করা দরকার সেই না, জিনিসটা। আরেকটা ব্যাপার হচ্ছে যে হিউম্যানিটির ফান্ডামেন্টাল একটা কোয়েস্ট আছে, রাইট? কোয়েস্ট টু আন্ডারস্ট্যান্ড দ্য ওয়ার্ল্ড, কোয়েস্ট টু আন্ডারস্ট্যান্ড মেনি থিংস অ্যাকচুয়ালি, হিউম্যান বডি। মানে কেউ যদি বলে যে আমরা ইউনিভার্স নিয়ে কেন রিসার্চ করবো, কি এসে যায়? আমরা পৃথিবীতে ক্লাইমেট, আমার পুরো ফান্ডিংটাই আমাদের মানে করা উচিত যদি ক্লাইমেট চেঞ্জ ইত্যাদি এইসব নিয়ে। হ্যাঁ, কিন্তু সেই ক্ষেত্রে একটা ইন্ট্রিনসিক ভ্যালু, যেটা মানে তুই খুব ভালো কথাটা বললি, ইন্ট্রিনসিক ভ্যালুটা খুব ইম্পর্টেন্ট আর কি। এবারে সমস্যাটা হচ্ছে যে কোন পাওয়ারে যারা থাকছে তারা ইন্ট্রিনসিক ভ্যালুটা কিসে অ্যাসাইন করছে, সেটাও খুব ইম্পর্টেন্ট। এক্স্যাক্টলি। আর আরেকটা জিনিস আমি যেটা বলতে চাই যে এখানে একটা ব্যক্তিগতভাবে একজন কি করছে আর সমষ্টিগতভাবে কি করা হচ্ছে তার মধ্যে একটা তফাৎ আছে। যে আমি যেটা বললাম যে এমনি পলিটিক্সের সাথে সায়েন্সের যোগাযোগ আছে নিশ্চিতভাবে, এবং সেই জন্য ওভারঅল হয়তো লোকেদের পলিটিক্যালি অ্যাওয়্যার থাকাটাও ভালো, সেটাও আমি স্বীকার করি। কিন্তু তার মানে আমার এইটা মনে হয় না যে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল সায়েন্টিস্টকে পলিটিক্যালি অ্যাক্টিভ হতে হবে। এটার একটা উদাহরণ আমি এপাতে দিয়ে বলছি, অন্য আরেকটা ফিল্ডে ধরা যাক যে কেউ যদি একজন ডাক্তার হয়, ডেফিনেটলি সে তার একটা বিশাল বড় কন্ট্রিবিউশন আছে সেই যে সোসাইটিতে রয়েছে তার পেছনে। এবার সেই ডাক্তারি বা মেডিকেল সায়েন্স তার সাথেও পলিটিক্স যুক্ত, মানে বড় ফার্মা কোম্পানিগুলো কি করছে, ওভারঅল একটা দেশের হেলথ পলিসি কি হবে, সেটা স্টেট সাবসিডাইজড হবে নাকি পুরোপুরি প্রাইভেটাইজড হবে, এগুলো পলিটিক্যাল কোয়েশ্চেন। কিন্তু তার মানে আমরা প্রত্যেকটা ডাক্তারকেই পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট বলবো হচ্ছে যে তারা এটা নিয়ে একটা কিছু অ্যাক্টিভলি করুক? দ্যাট ইজ নট নেসেসারিলি দ্য কেস। যে ডিফারেন্ট লোকজন ডিফারেন্ট কাজ করবে, একজনের পক্ষে সবকিছু করা সম্ভব নয়, কিন্তু সমষ্টিগতভাবে এটা নিয়ে একটা অ্যাওয়ারনেস থাকা দরকার ডেফিনেটলি সায়েন্টিফিক কমিউনিটির মধ্যে। ঠিক যে কারণে আমি এভাবে বলবো যে ওই যে ডারউইনের যে ভয়েস, আমি কখনোই ডারউইনকে ইন্ডিভিজুয়ালি বলবো না হচ্ছে গিয়ে যে তুমি এটা ভাবোনি কেন, পলিটিক্যালি তার কি ইমপ্লিকেশন ছিল, তুমি একটা রয়্যাল নেভির শিপে করে ভয়েস করছো, সে সায়েন্টিফিক যে ডিসকভারিজ করেছে সেটা তো যুগান্তকারী। এবার কিন্তু হ্যাঁ, ওভারঅল ডেফিনেটলি দেয়ার ইজ লিঙ্ক বিটুইন।
মানে এইখানে তোর একটা ডারউইনের সূত্র টেনে আরেকটা কথা বলা যায় যে একটা সর্ট অফ বিশেষ করে ক্রিপ্টোগ্রাফি সিকিউরিটিতে মানে ইউএস আর্মি থেকে প্রচুর ফান্ডিং আসে এবং ইউএস আর্মির অপোজিশনে অনেক লোকে বলে যে মানে এই যে আর্মির বিভিন্ন এক্সিকিউশন ইত্যাদি নিয়ে প্রচুর বলে যে আর্মি থেকে ফান্ডিং দেওয়া উচিত না, কিন্তু সেখানে তোর এই কথাটাই প্রাধান্য পাবে যে বেসিক্যালি কেউ যদি ফান্ডিং না নেয় দ্যাটস অলসো ফাইন, আই গেস সেটা তার একটা প্রিন্সিপালড চয়েস হতে পারে, বাট ইটস নট নেসেসারি যে সবাইকে ওটা ফলো করতে হবে। এটা আমারও মনে হয় যে সেই ব্যাপারটা একটুখানি অ্যাকোমোডেটিং হওয়া উচিত আর কি। মানে এই মরাল সুপিরিয়রিটি থাকাটা একটু প্রবলেমেটিক যে তুমি মানে ফান্ডিং নিচ্ছ মানে তুমি খারাপ লোক। হ্যাঁ, আর এখানে হচ্ছে এটা হচ্ছে আমার মনে হয় মডার্ন হিউম্যান সিভিলাইজেশন এত কমপ্লেক্স একটা স্ট্রাকচার যেখানে এই জিনিসটাকে অ্যাভয়েড করা সম্ভব নয়। যেমন আমি নিজে যেমন মনে করি, আমি একেবারেই অ্যাক্টিভিস্ট নই কোনোভাবেই, কিন্তু আমি যেমন মনে করি ক্লাইমেট চেঞ্জ হচ্ছে সব থেকে বড় ইস্যু মানে এই মুহূর্তে। এবং আমার মাঝে মধ্যে মনে হয় যদি অন্য কোনো গ্রহ থেকে কোনো সুপিরিয়র ইন্টেলিজেন্স স্পিসিস আসে পৃথিবীতে, এসে দেখে কি হচ্ছে, তার প্রথম প্রশ্নটা হবে যে ওয়াই আরন্ট উই টকিং অ্যাবাউট ক্লাইমেট চেঞ্জ অল দ্য টাইম। মানে প্রত্যেকটা নিউজ পেপারে প্রত্যেকটা টিভি চ্যানেলে জাস্ট সেটাই শুধু বক্তব্য হওয়া উচিত, কিন্তু সেই আমাদের এই ডিসকাশনে কেন হচ্ছে না? হ্যাঁ, এক্স্যাক্টলি। হ্যাঁ, কিন্তু যেটা কেন হচ্ছে না, এবং আমার মতে এটা একটা ভেরি গ্রেভ কনসার্ন। এবার জিনিসটা হচ্ছে যে আমি যদি অ্যাক্টিভিস্ট হতাম, আমার নিজে তো একটা গাড়ি আছে, এবার সেই গাড়ির থেকে তো কিছু পলিউশন ছড়াচ্ছে। এবার যদি আমি বলি যে আমি কোনো গাড়িতেও চড়বো না, আমি কোনো বাসেও চড়বো না, আমার ইন্ডিভিজুয়ালি আমি কোনোভাবেই ফসিল ফুয়েল ইউজ করব না, তাহলে এই মুহূর্তে সোসাইটিতে জাস্ট সার্ভাইভই করা যাবে না কোনোভাবে। মানে আমি তো নিজের নিজেকে উইক করে ফেলছি। হ্যাঁ, হ্যাঁ, আমি কিন্তু সেক্ষেত্রে সুতরাং এই ক্লাইমেট চেঞ্জের জন্য যে মোবিলাইজেশন যেটা দরকার, যে পলিটিক্যাল অ্যাকশন যেটা দরকার, সেটা একজন ইন্ডিভিজুয়াল তার নিজে জাস্ট গাড়ি চড়বে না বা ফ্লাই করবে না সেটার থেকে আসবে না। তার জন্য একটা মানে একটা বড় মাস মুভমেন্ট দরকার, তারা একটা কোনো পলিটিক্যাল প্রেশার ফেলবে গভর্নমেন্টের ওপর, গভর্নমেন্ট তার রেসপন্সে তার জন্য কিছু একটা স্টেপ নেবে, সেইভাবে জিনিসটা আসবে। হুম। এবং সায়েন্সের ক্ষেত্রেও আমার সেটাই মনে হয় যে পলিটিক্স আর সায়েন্সের মধ্যে যে লিঙ্কটা, সেটা নিয়ে মানে একজন ইন্ডিভিজুয়াল তার ইন্ডিভিজুয়াল ক্যাপাসিটিতে কি করছে বা না করছে, কেউ যদি সেটা করে দ্যাটস গ্রেট, কিন্তু এমন নয় যে সবাইকেই সেটা করতে হবে। আর লাস্ট আরেকটা আমি বলতে চাই যে এই একটা সেলফ রাইচুয়াস ব্যাপার, সেটা নিয়েও আমার মনে হয় যে পলিটিক্সকে দুভাবে দেখা যায়। একটা হচ্ছে ইটস অ্যাবাউট আমি পৃথিবীতে কি ঘটছে সেটা জানতে চাই। এই জিনিসটা কিন্তু খুবই ইন্টারেস্টিং একটা টপিক অফ স্টাডি, যে কি করে মাস মুভমেন্টস তৈরি হয়, কেন গভর্নমেন্ট বদলায়, কেন একটা সোসাইটি একটা জায়গা থেকে অন্য জায়গায় ট্রানজিশন করে, কেন রিভলিউশনস ঘটে। এগুলোকে জাস্ট পিওরলি আউট অফ কিউরিওসিটি, যেটা কেন হয় সেটাকে স্টাডি করা যায়। আরেকটা হচ্ছে একটা অ্যাক্টিভিস্ট পার্সপেক্টিভ থেকে, যে না আমি এইখানে ফিল্ডে নেমে আই ওয়ান্ট টু শেপ দ্য কোর্স অফ হিস্ট্রি কোনোভাবে ইন সাম ভেরি হুম। স্মল পার্ট, সেইভাবে করা যায়। হুম। এবার অধিকাংশ ক্ষেত্রেই অ্যাটলিস্ট আমাদের মতো লোকজন, অ্যাটলিস্ট আমার ক্ষেত্রে আমি বলতে পারি, আমরা একটা খুবই একটা প্রিভিলেজ সিচুয়েশনে রয়েছি যে অধিকাংশ ক্ষেত্রেই তাই এই টিপিক্যাল পলিটিক্যাল জিনিসগুলো আমাদের ডাইরেক্টলি পার্সোনাল খুব একটা ইম্প্যাক্ট করছে না, যে অনেকটাই একটা ড্রয়িং রুমে বসে ডিসকাস করার মতো। এবার কিছু কিছু লোকজন আছে যারা হয়তো এনি সাইড অফ দ্য পলিটিক্যাল স্পেকট্রাম, তারা হয়তো এমন একটা কিছু স্টেপ নিচ্ছে অ্যাট সাম গ্রেভ পার্সোনাল কজ। সেইটা যদি হয়, তাহলে যদি আমি তাদের দেখতে পাই, আই রিয়েলি অ্যাডমায়ার দেম। কিন্তু আমি নিজে যেহেতু সেই টাইপের কখনো স্টেপ নিইনি, হুম। আমি কখনোই এভাবে ডিসকাশন করতে চাই না যে জিনিসটা একটা সেলফ রাইচিয়াস ভঙ্গিতে, যে না আমি যেটা বলছি সেটা মোরালি খুব একটা সুপিরিয়র পজিশন কম্পেয়ার টু আদার্স। সমষ্টিগতভাবে তুমি যে বলছো যে আমাদের কনসিয়াসনেস থাকা উচিত, তুমি যদি ওই আবার অনুপাতের কথায় চলে যাই, তুমি যদি মানে সায়েন্টিফিক কমিউনিটির কত শতাংশ লোক অ্যাকচুয়ালি ওই চেতনাটা ধরে সেইটা দেখো, তোমার কি মনে হয় যে সাফিসিয়েন্ট সংখ্যক মানুষ ওই চেতনা নিয়ে চলছেন? শুধু ক্লাইমেট চেঞ্জের কনটেক্সটেই যদি বলি, যে সমষ্টিগতভাবে কি আমরা অ্যাকচুয়ালি সোশ্যাল ইস্যুসগুলোকে অন্তত কনসার্ন হয়ে আছি? আমি অ্যাক্টিভিজম না হয় করতে পারছি না, কিন্তু সায়েন্টিফিক কমিউনিটিতে কি সাফিসিয়েন্ট ওই ওই কনসিয়াসনেসটা আছে সমষ্টিগতভাবে? উম, আমি বলবো সেটা শুধু সায়েন্টিফিক কমিউনিটি কেন, অধিকাংশ কমিউনিটির মধ্যেই সেটা কম রয়েছে, মানে ওভারঅল জেনারেল পপুলেশনের মধ্যে। আমি এবার সায়েন্টিফিক কমিউনিটির কথাটা স্পেসিফিক্যালি এই কারণে বলছি যে ধরো
মানে যারা গবেষণা করছেন তাদের থেকে একটা লেভেল অফ মুক্ত মন, মানে মুক্ত মনা হওয়ার একটা কাইন্ড অফ দায়বদ্ধতা তো আমি ছোটবেলা থেকেই আমাদের মনে হয়েছে। আর এ তো মানে গবেষণা করছেন মানে তো এরা পৃথিবীটাকে একটু বেশি ভালো বোঝেন, যে পৃথিবীতে কি চলছে হুম কি হচ্ছে, তাই চেতনার আশাটাও তো তাদের থেকে একটু বেশিই থাকে। তো সমষ্টিগতভাবে অন্য বাকি যেসব সমষ্টিগুলো আছে তাদের তুলনায় সায়েন্টিফিক কমিউনিটিতে তো এই চেতনাটা একটু বেশিই থাকা উচিত বলেই তো মনে হয়, তাই না? আমার মনে হয় এটা আইডিয়ালি হলে হয়তো ভালো হতো, কিন্তু আবার আমার মনে হয় হিস্টোরিক্যালি এটা খুব একটা দুটো একটু ডিকাপলড, যে কেউ একজন খুব ব্রিলিয়ান্ট সায়েন্টিস্ট হলেই তার যে ওভারঅল একটা খুব ব্রড পার্সপেক্টিভ থাকবে রিগার্ডিং হিউম্যান সিভিলাইজেশন বা সোসাইটি, সেটা নয়। তার হুম একটা কারণ আমার মনে হয়, অত্যন্ত ব্রিলিয়ান্ট সায়েন্টিস্ট অধিকাংশ সময় যেটা হয়, দে ট্রিট ইট অ্যাজ এ পিওরলি টেকনিক্যাল স্কিল। যে কেউ একজন খুব ভালো পিয়ানো বাজাচ্ছে, যেটা কেউই হয়তো বেশি লোক পারে না, সেটা একটা স্কিল, সেটা সে দারুণ করতে পারে। ঠিক তেমনি কেউ একজন ব্রিলিয়ান্ট ম্যাথমেটিশিয়ান, দে উড জাস্ট ট্রিট ইট অ্যাজ এ স্কিল, যে আমি এমন একটা কিছু করতে পারি যেটা পৃথিবীর 99.9% লোকজন পারে না। এবং এটা নিয়ে এরকম অনেক ফেমাস উদাহরণ আছে, যেমন একটা হচ্ছে ভন নয়ম্যান, মানে আর্গুয়েবলি ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ম্যাথমেটিশিয়ানস অফ 20th সেঞ্চুরি। ভন নয়ম্যানের বেসিক্যালি নিউক্লিয়ার ওয়ার নিয়ে তিনি গেম থিওরিটিক অনেক কিছু কনসেপ্ট আবিষ্কার করেছিলেন। ম্যাড বলে একটা টার্ম তিনি আবিষ্কার করেছিলেন। ম্যাড কথাটার পুরো মানে হচ্ছে মিউচুয়ালি অ্যাসিওর্ড ডিস্ট্রাকশন। এবং সেই তিনি, হি ইজ হিমসেলফ দ্য ফাদার অফ গেম থিওরি। এবং তিনি গেম থিওরি অ্যাপ্লাই করে একটা সময় বলেছিলেন যে ইউএস এবং রাশিয়া, সোভিয়েত ইউনিয়ন দুপক্ষেরই নিউক্লিয়ার ক্যাপাবিলিটিস রয়েছে, সেটা অ্যাকচুয়ালি খুব ভালো ফর ওয়ার্ল্ড ভালো, পিস। হ্যাঁ, এটা অনেকেই বলে actually, হ্যাঁ। ফর ওয়ার্ল্ড পিস। এবার ওয়ান নয়ম্যান টেকনিক্যালি ম্যাথস ফিজিক্স মানে তার থেকে বড় স্ট্যাচারের সায়েন্টিস্ট তো পাওয়া সম্ভব নয়, কিন্তু তার মনে হয়েছে যে ঠিক আছে, 1945-এর আগে যা অবস্থা ছিল তার তুলনায় ইউএস এবং সোভিয়েত ইউনিয়ন নিউক্লিয়ার পাওয়ার নিয়ে বসে আছে, দ্যাটস বেটার ফর ওয়ার্ল্ড পিস। এবার হ্যাঁ, উনি তো ওই যে রেশনাল আর্গুমেন্টটা, মানে সমস্যাটা যে অ্যাজাম্পশন নিয়ে, রাইট? মানে ওনার হয়তো ক্যালকুলেশনটা ওয়াজ বেসড অন সার্টেন রেশনালিটি অফ দ্য লিডার্স। এবারে সেই রেশনালিটিটা তো এক্স্যাক্টলি ফিক্সড কোয়ান্টিটি না, ইটস ভেরি ফ্লুইড অ্যান্ড ডাইনামিক আর কি। আর মানুষ তো এক্স্যাক্টলি রেশনাল নয় আর কি, তাহলে তো অনেক সবই গেম থিওরি হয়ে যেত আর কি। এটা নিয়ে আমি অমর্ত্য সেনের একটা এমনি আর্টিকেলে লেখায় পড়েছিলাম। অমর্ত্য সেন অন্য কাউকে কোট করছিলেন, কাকে কোট করছিলেন আমি জানি না, কিন্তু সেই কোটটা হচ্ছে, ইকোনমিক্স আর irrationally committed to the notion of rationality. ইন্টারেস্টিং, ইন্টারেস্টিং। এই সূত্রটা টেনেই বলি যে ধরো এই যেটাকে র্যাশনালিটি আমরা বলছি, সেই র্যাশনাল ইভ্যালুয়েশন বা ওই কোয়ালিটেটিভ ইভ্যালুয়েশন অফ একটা কোনো আউটকাম। হ্যাঁ, যে ধরো আমি একজন ব্রিলিয়েন্ট সায়েন্টিস্ট বলছি, মানে ইট সিমস লাইক যে ওই ওই স্কেল অফ মেজারমেন্ট অফ হাউ গুড somebody is in a field in their skills is decoupled from the other কি বলবো, যে the other aspects of the society which is nurturing those skills। মানে হুম, ধরো আমি আমি একটা পরিবারে বড় হলাম, তারপর আমি সেই পরিবারটার থেকে যা যা পেয়েছি সেইটার থেকে নিজেকে বিচ্ছিন্ন করে আমি ধরো পাহাড় চড়বো, পাহাড়ে উঠবো, সেইটা বিকামস মাই লাইফ স্কিল, অ্যান্ড আই ডু নট গিভ ব্যাক টু দ্য ফ্যামিলি। হুম, এই এই সোসাইটিতে বসে আমি আমার একটা স্কিল তৈরি করছি, যেইটা দিয়ে আমি একটা পার্টিকুলার ডিসিপ্লিনকে খুব ভালো দিকে নিয়ে যাচ্ছি, আপাতভাবে যেটাকে ভালো বলা হচ্ছে। ইট হুম, সিমস ভেরি অ্যাসোসিয়েটেড উইথ দ্য নোশন অফ প্রফিট। মানে আমি এইটার থেকে আমার এইটা লাভ হচ্ছে, আমি একটা ফিল্ড এগোচ্ছি, এই এই যে লাভের নোশনটা, সেই লাভের নোশনটার সাথে বাকি সমাজের প্রতি দায়বদ্ধতার যে নোশনটা, এই ডিকাপলিং থেকেই বোধহয় আমরা একজন সায়েন্টিস্টকে আমরা এটা বলি যে তিনি সেই ফিল্ডে খুব ভালো। এবার হুম, ভালোর ইভ্যালুয়েশনে ওই ওই ডিকাপলিংটা আমার মনে হয় থাকে, উইচ ইজ পারহ্যাপস নট ভেরি ফেয়ার। মানে হুম, জাস্ট লাইক গিভিং ব্যাক টু দ্য ফ্যামিলি, মানে আমি আমি ফ্যামিলি বলো বা তুমি মানে আমি যেই সোশ্যাল সার্কেলে বড় হয়েছি সেইখানে ফেরত দেওয়ার যে তাগিদটা, সেই তাগিদটা প্রত্যেকটা ভালো
ভালোর যে মূল্যায়ন, সেই ভালোর মূল্যায়নের ওই একটা অংশ হওয়া উচিত যে হাউ মাচ অ্যাম আই গিভিং ব্যাক। এবং সেখানে ওই মানে আবার মানে হোয়াট ইজ গিভিং ব্যাক ইন দ্য রাইট ম্যানার বা বা ওই ওরকম একটা কোয়ালিটেটিভ জাজমেন্ট তাতেও চলে আসে। কিন্তু সার্বিকভাবে মনে হয় যে কেউ একজন কতটা ভালো সেইটার একটা ওরকম একটা হোলসাম ইভ্যালুয়েশন হওয়া উচিত, রাদার দ্যান ভেরি স্পেসিফিক টু দ্য ফিল্ড, যে তিনি ওই ফিল্ডটাকে কতটা এগিয়ে নিয়ে গেলেন, ওই জাস্ট ওই স্পেসিফিক ফিল্ডটাকে কতটা এগিয়ে নিয়ে গেলেন সেটা যে একেবারেই। মুহূর্তে বলছি সেই মুহূর্তে ওই সেটা একটা তো আমাদের প্রফিটের প্যারামিটার গুলো তো এক্স্যাক্টলি ঠিক, মানে একটুখানি ওই আর কি, ওই ইরেশনালি, একটু খুবই ইরেশনাল আর কি, সেই আমি সেই সে- হিসেবে বলতে গেলে। সেই সেই তার মধ্যে অনেক context-এর কারণেই কথাটা সাবজেক্টিভিটিও আছে আর কি। তো যাই হোক, আমার মনে হয় যে লেটস র্যাপ আপ। আমার মনে হয় যে অনেকক্ষণ হয়েও গেল। সায়ন, অনেক অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ স্যার। থ্যাংক ইউ ফর দ্য ইনভিটেশন। দারুণ। ভালো আড্ডা হলো। ঠিক আছে, গুড লাক ফিউচারের জন্য।